আমাদের কোর্সটা আছে সার্টিফাইড ফ্রড এন্ড ফরেনসিক ইনভেস্টিগেশন। এটা বেসিক্যালি একটা রেকর্ডেড সেশন এবং ওই কোর্সটা সম্পর্কে একটু আপনাদেরকে বোঝানো, এবং অনেক সময় অনেকের একটু কোয়ারি থাকে এটা আসলে ফ্রড এন্ড ফরেনসিক বলতে কি বোঝায়। আমরা একটা 30 মিনিটের মতো একটা ছোট একটা সেশন করে আপনাদেরকে একটু বোঝানো এবং কি কি ধরনের হয় জিনিসটা একটু বুঝায় বলা আর কি আপনাদের সাথে। এরপরে হচ্ছে অনেকেই, আমি জানি অনেকে এডমিশনের জন্য একটু ওয়েট করছেন, আপনারা হয়তো তখন এডমিশনের চিন্তাটা করতে একটু সুবিধা হবে আসলে কিভাবে হয়। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সার্টিফাইড ফ্রড এন্ড ফরেনসিক ইনভেস্টিগেশন এই কোর্সটা বেসিক, এখানে এটার একটা দেখবেন নামটা গ্লোবালি যে কোনোখানে দেখবেন এটাকে বলা হয় হোয়াইট কলার ক্রাইম। ফরেনসিক এবং ফ্রড এই জিনিসগুলো এখানে আবার দুটো আছে। আমাদেরটা বেসিক্যালি অ্যাকাউন্টিং ঘরানার, আবার অ্যাকাউন্টিং এর বাইরেও আছে ফ্রড এন্ড ফরেনসিক, নন অ্যাকাউন্টিং বা পার্টে হয়, কিন্তু আমাদের মেইনলি ফরেনসিক ঘরানা হচ্ছে ফরেনসিক অ্যান্ড ফ্রড ইনভেস্টিগেশন। ফ্রড এবং ফরেনসিক এই দুটো একটার সাথে একটা লিঙ্ক। ফ্রড হচ্ছে যে কাজটা করা হয় অবশ্যই দুষ্কর্ম, অপকর্ম এবং কিন্তু বুদ্ধিমত্তার সাথে, যারা করে ডেফিনেটলি ওরা খুবই বুদ্ধিমান মানুষ। কিন্তু এখন যারা বুদ্ধিমান করে ওনাদেরটা তো আমাদের বের করার একটা ইস্যু থাকে কিভাবে করেছে, তখন ওই বের করার জন্য যে কাজটা করা হয় ওটাকে বলছে ফরেনসিক। তাহলে ফ্রড এবং ফরেনসিক একটার সাথে একটা আঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং এই কনসেপ্টটা দেখবেন খুব বেশি নর্থ আমেরিকান ঘরানা। আপনি ফ্রড এন্ড ফরেনসিক যতগুলো কোর্স পাবেন গ্লোবালি দেখবেন বেশিরভাগই আপনার নর্থ আমেরিকা, একদম নর্থ আমেরিকায় বলতে ইউএসএ তে পাবেন, কানাডায় পাবেন, এবং এদের মিনিমাম 30 থেকে 40টা বডি আছে শুধু এগুলো নিয়ে কাজ করে। এবং ওদের দেশে এগুলো প্রচুর স্কোপও আছে কাজের, যেটা আমাদের দেশে নাই। ওদের দেশে স্কোপের একটা কারণ হচ্ছে ইন্স্যুরেন্স। আমাদের দেশে তো ইন্স্যুরেন্স এত বড় ইস্যু না এখন। আমাদের এখানে মেজর ইন্স্যুরেন্স বলতে যেটা বোঝায়, যেগুলো কর্পোরেটে আপনার কিছু ফ্যাক্টরির জন্য কিছু ইন্স্যুরেন্স করে, তাও যে পরিমাণ প্রিমিয়াম দেয় ওই প্রিমিয়ামের সাথে অনেক সময় আল্লাহ মাফ করুক কিছু হলেও ওটা ম্যাচ হয় না অনেক সময়, বা অনেক সময় হয়। আর পার্সোনালি আমাদের ম্যাক্সিমাম দৌড় কতটুকু এইচআর পার্টে কর্পোরেটে এখন করছে একটা ডেট, মেইনলি ডেট বেনিফিট। আর আরেকটা হচ্ছে কি আমরা যদি পার্সোনালি কেউ কোনো লাইফ ইন্স্যুরেন্স করে এটুকুই। কিন্তু আমাদের দেশে এখনো ধরেন আমার ওয়াইফ অসুস্থ, এখন আমার ওয়াইফ সুস্থ মানুষ, কিন্তু আমার মাথায় প্ল্যান হচ্ছে আমার ওয়াইফকে আমি মেরে ফেলবো, এবং মেরে ফেলার জন্য আমি তখন ওর জন্য একটা 5 কোটি টাকার ইন্স্যুরেন্স করলাম। ইন্স্যুরেন্স করে 3 মাস 4 মাসের মধ্যে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এমন ভাবে মেরে ফেললাম যেন লোকজনই না বুঝে। এরপর আমি ইন্স্যুরেন্স ক্লেম করে 5 কোটি টাকা নিয়ে নিলাম। আমাদের দেশে এগুলো আসলে আসলে গল্প, যে কারণে আমাদের এখানে এখনো গ্রো করে না, কিন্তু বাইরের দেশে এগুলো হয়। ওদের দেশে ইন্স্যুরেন্সের জন্যই আপনার এই ফরেনসিক ফ্রডের একটা বড় কাজ হচ্ছে ইন্স্যুরেন্সের, কর্পোরেট গুলো করছে বিভিন্ন বড় বড়। ওদের দেশে ছোটখাটো ঝামেলা নাই। আমার অস্ট্রেলিয়ার সাথে আমার প্রচুর কাজ হয় এবং আমাদের পরিচিত প্রচুর লোকজন আপনার 25 বছর 30 বছর ধরে অস্ট্রেলিয়া আছেন, যারা একসময় ইন্ডিয়া ছিলেন, শ্রীলঙ্কায় ছিলেন। তো উনাদের কথা হচ্ছে একটাই, বলে ভাই অস্ট্রেলিয়াতে বড় বড় ক্রাইম হয়, বড়রা জড়িত, কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই। আমি বছর শেষে আমার কি ইনকাম হলো, স্টেটমেন্ট হলো, আমারটা আমি হিসাব করি, যোগ করি, স্টেটমেন্ট চেক করে কি ট্যাক্স আসলো কি গেল দিয়ে আমি জমা দিয়ে দিই ইমেইলে। কারো চেহারা আমি দেখি না, কিচ্ছু দেখি না। জমা দেওয়ার পর অনেক সময় সারা বছর আর কথা নেই, পরের বছর আবার চায়। ইভেন জমা দেওয়ার পর যদি দেখা যায় আমি ট্যাক্স বেশি জমা দিচ্ছি, আমি রিফান্ড পাবো, অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে কয়েকদিন পর টাকাটা চলে আসে। ফলে আমরা খুব স্মুথ লাইফ লিড করি ওইসব দেশে, যে কারণে আমাদের কিন্তু স্বপ্ন এইসব দেশে যাওয়া। কিন্তু আমাদের দেশে যেমন করাপশন আছে, আমাদের দেশে যেমন ক্রাইম আছে, ওদের দেশেও আছে। একই কাজ আছে। আপনি ডোনাল্ড ট্রাম্পের যদি প্রিভিয়াস হিস্ট্রি পড়েন দেখবেন ডোনাল্ড ট্রাম্প প্রচুর এরকম লিগাল ক্রাইম করেছে। লিগাল ক্রাইম কি, আইনের ফাঁক ফোকর বের করে এবং আইনের দৃষ্টিতে কোনটা করবে, এবং প্রচুর ইন্স্যুরেন্স নিয়ে করেছে। ওদের দেশে এই ফ্রড এন্ড ফরেন্সিকের একটা বড় পার্টটা কিন্তু চলে আসছে ফর ইন্স্যুরেন্স, পার্সোনাল লেভেলে হোক, উপর লেভেলে হোক, যে লেভেলে হোক। ক্রেডিট কার্ডের স্ক্যাম প্রচন্ড হয়, আমাদের দেশেও হচ্ছে, কিন্তু আমাদের দেশে এখনো একটা লিমিটে। ওই যে কিছুদিন আগে হলো স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ড থেকে বিকাশে ধাম ধাম করে এট এ টাইম বোধহয় বিকাশে 30,000 না কত হাজার, 50,000 টাকা নিতে পারে, একবার একবার করে নিয়ে ফেললো। হ্যাঁ, অনেক টাকা, 50,000 করে 100 জন 1,000 জন থেকে নিয়ে নিলে। কিন্তু তারপর আমি বলবো আমাদের নানা কারণে টেকনোলজিক্যালি আমরা পিছিয়ে আছি, আমরা নানা জায়গায় অফ করে আছি, এবং আমাদের অনেক করাপশনের জন্য এই জিনিসগুলো, যেহেতু করাপ্ট, আমরা করাপ্ট দেশ, পুরোটাই করাপ্ট টপ টু বটম। ওই জন্য আমাদের কিছু জায়গায় অনেক কিছুকে ফরেন্সিক ফ্রড হিসেবে দেখাও হয় না আর কি। কিন্তু ওদের দেশে বড় ক্রাইম গুলো চরম হয়। আপনি এনরন বলেন, আপনার বা কি বলে ওয়ার্ল্ড কম বলেন, এগুলো সব ম্যাসিভ করাপশন ছিল, ম্যাসিভ করাপশন। কারণ আমাদের এখানে এখনো শেয়ার মার্কেট কিন্তু আমাদের এখানে হয়।
শেয়ার মার্কেটে করাপশন হয়। করাপশনটা কি, আমি একটা এক্স কোম্পানির মালিক, আমি টেকনিক্যালি কারসাজির মাধ্যমে আমি শেয়ারের দাম, আমার শেয়ারের দাম ছিল 10 টাকা, ওই শেয়ারের দামটা আমি 300 টাকা উঠালাম। আমাদের দেশে হয় কিন্তু এটা, কিন্তু আমাদের দেশে যখন 300 টাকা উঠায়, এটা কিন্তু কোনো ব্যক্তির পক্ষে উঠানো সম্ভব না। ওইখানে মালিক জড়িত থাকে, গ্যামলার জড়িত থাকে, ইভেন যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এসইসি ওদের লোকজন জড়িত থাকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাং স্টক এক্সচেঞ্জ ওরা জড়িত থাকে, সবাই মিলে উঠায়। এখন আপনাকে এই যে এই শেয়ারের দাম বাড়লো, ইনভেস্টিগেশন করার দায়িত্বটা আপনাকে আসলে দিবেটা কে? কারণ জড়িত, মানে নিজে জড়িত করাপশন করা। কিন্তু ওদের দেশে যখন বাড়ে, ওদের ওইসব জায়গায় অ্যাটলিস্ট কিছু জায়গায় ফ্রি আছে। হঠাৎ করে শেয়ারের দাম বাড়লো কেন, কি হলো, তখন ওরা আপনার ফরেন্সিক অডিটর বা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টকে ওরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয়। ওই ফরেন্সিক অডিটর বা ফরেন্সিক অ্যাকাউন্টেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ওরা আসলে কাকে খুঁজে, দে আর লুকিং ফর সিপিএ ফার্ম, ইউএসএ তে বা কানাডায় সিপিএ ফার্ম। এখন সিপিএ ফার্মের মধ্যে তাকেই কাজ দেয় দোজ হু আর এক্সপার্ট ইন ফ্রড এন্ড ফরেন্সিক। এক্সপার্ট ইন ফ্রড এন্ড ফরেন্সিক এর ক্ষেত্রে কি ওরা দেখে কি ওরা ফ্রড এন্ড ফরেন্সিক এর উপর পড়াশোনা আছে কিনা, ফ্রড এন্ড ফরেন্সিক এর ওরা মেম্বার কিনা। এখন মেম্বার হওয়ার পর ফ্রড এন্ড ফরেন্সিক এর কাজ করতে গেলে আমাদের আরো কিছু নলেজ লাগে। একটা নলেজ হচ্ছে কি আপনার ডেটা অ্যানালিটিক্স, প্রচুর ডেটা অ্যানালিটিক্স এর নলেজ লাগে। সুতরাং ফ্রড এন্ড ফরেন্সিক এর সাথে একটা কিন্তু ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে আপনার ডেটা অ্যানালিটিক্স। আর এখানে একটু অ্যাড করি, ফিনটেক। ফিনটেক কিন্তু ফ্রড এন্ড ফরেন্সিকে এগুলো আসে, কারণ আপনি যদি ফিনান্সিয়াল টেকনোলজি না বুঝেন করবেন কোত্থেকে। ফিনটেক নিয়ে যদি আপনারা ব্রেক ডাউন করেন, ফিনটেকের প্রাথমিকভাবে তো হচ্ছে ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন গুলো, তারপর আপনি পেলেন আপনার বিটকয়েন পেলেন, আপনি ব্লক চেইন পেলেন। কিন্তু এন্ড অফ দ্য ডে ফিনটেকে কি, এন্ড অফ দ্য ডে ফিনটেকের একটা উইং হচ্ছে আপনার ডেটা অ্যানালিটিক্স, আর একটা পার্ট হচ্ছে কি বিজনেস অ্যানালিটিক্স। এন্ড অফ দ্য ডে শুধু এগুলো সব কিন্তু লিঙ্ক, একদম সব একটার সাথে একটা লিঙ্ক বটম। আমরা ওইখান থেকে একটা ছোট আমব্রেলা ফ্রড এন্ড ফরেন্সিক আসলে কি হয় ওটা নিয়ে, এবং হোয়াইট কলার ক্রাইম কিভাবে হয় ওটা নিয়ে আমাদের এই ছোট কোর্সটা গোছানো। কারণ এইটা কিন্তু বেসিক, এইটুক জানলে আপনি ধরে নেন বেসিক সব বুঝে গেলেন। বেসিক, আই রিপিট, খুব অ্যাডভান্স না, বেসিক। এইটুকুই আমাদের গোছানো স্ট্রাকচারালি, আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানি। তাহলে আমাদের এখানে 5টা টপিকস নিয়ে মেইনলি কোর্সটা ডিজাইন করা আছে। প্রথম টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয় টপিকসটা হচ্ছে ফ্রড ট্রায়াঙ্গল, দ্য অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার, তৃতীয় টপিকসটা হচ্ছে দ্য প্রেডেটর ফ্রডস্টার, চতুর্থ টপিকস হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল, এবং ফিফথ টপিকস হচ্ছে মানি লন্ডারিং। বেসিক্যালি এই 5টা টপিকসকে নিয়েই আমাদের এই কোর্সটা গোছানো, এবং এই 5টা টপিকসের উপর বেস করে আপনাদের ছোট একটা এমসিকিউ, একটা 60 বা 100 নাম্বার একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষাটা পাস করলে আপনারা কোর্সটা সার্টিফিকেশনটা পাবেন। এবং এই 5টা টপিকসের উপর বেস করে আপনাদের 5টা রেকর্ডেড ক্লাস আছে। এই ক্লাসগুলোতে কি আছে, ধরেন ইন্ট্রোডাকশন যেটা বলছি, ফরেন্সিক অ্যাকাউন্টিং ফ্রডে কি আছে। ফরেন্সিক অ্যাকাউন্টিং ফ্রডে মেইনলি আমরা প্রাথমিকভাবে যেটা নিয়ে আলাপ করি এটা হচ্ছে ফরেন্সিক অ্যাকাউন্টিং সবকিছুরই কিছু টার্মিনোলজি আছে। আমরা যারা অ্যাকাউন্টেন্ট আমরা হয়তো বলছি ডেপ্রিসিয়েশন চার্জ করেছেন কিনা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা কি হলো, ডেফার্ড ট্যাক্স কোথায়, এই কথাগুলো যখন আমরা বলছি, যিনি নন অ্যাকাউন্টেন্ট উনি কিন্তু অনেক জায়গায় একটু হাবুডুবু খাচ্ছে, ডেফার্ড ট্যাক্স আবার কি জিনিস, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি জিনিস, উনি হাবুডুবু খাচ্ছেন, কারণ তার অর্থে না যেগুলো খুব কঠিন ইংলিশ। মেইন ইস্যু হচ্ছে এটা জাস্ট টার্মিনোলজি, ওগুলো হচ্ছে বেসিক টার্মিনোলজি। ওই পাশে যিনি অ্যাকাউন্টেন্ট আছেন উনিও বুঝছেন, আমিও বুঝছি, নন অ্যাকাউন্টেন্ট হলে উনাকে কয়েকটা দিন পড়লে উনিও বুঝবে। সুতরাং ফ্রডের যখনই আমরা পড়াশোনা করব, ফ্রডেরও কিছু স্পেসিফিক টার্মিনোলজি আছে। আমি 17 ফেব্রুয়ারি 2023 প্রথম আলোর একটা একটা পেপার কাটিং দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আপনারা যদি মনে করতে পারেন বিজেপি এগেনস্ট একটা নিউজ করেছিল বিবিসি। বিবিসি নিউজটা করার পরে আপনার বিবিসি কে একদম পুরা বোধহয় 60 ঘন্টা তল্লাশি করেছিল। এটা তল্লাশি করার পর এখানে ওয়ার্ডটা পড়েন, সরকার ও শাসক দল বিজেপি জানিয়েছিল প্রধানত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয় সমীক্ষা করে দেখা হচ্ছে। সেজন্য বিভিন্ন ল্যাপটপে ফান্ড ট্রান্সফার, শেল কোম্পানি, ফরেন ট্রান্সফার শব্দগুলো দিয়ে কি কি দেখা হয়েছে কর্মকর্তারা বা জানতে চাইছে। তাহলে কর্মকর্তারা কি করেছেন, কর্মকর্তারা কারা, দেয়ার দ্য ট্যাক্স অফিস থেকে। ট্যাক্স অফিসের লোকজন গেল, ট্যাক্স অফিসের লোকজন কি করেছে, ওনাদের ল্যাপটপ গুলো সিজ করলো। ল্যাপটপ গুলো সিজ করে হার্ড ডিস্ক গুলো বের করলো। হার্ড ডিস্ক অথবা ওদের বসলো, বললো কি এবার তোমরা ইমেল গুলো আমাকে দেখাও, ইমেলে সার্চ দাও, দে নোস হাউ টু সার্চ। ওনারা অথবা ওনাদের কোনো একটা নিজস্ব সফটওয়্যার দিল, সফটওয়্যার ইনস্টল করে ওটা দিয়ে সার্চ দিয়ে শুরু করলো, ওনারা এই ওয়ার্ড গুলো কোথায় কোথায় ইউজ করেছে। তাহলে দে আর ওয়ার্কিং ওয়ার্ড, দে আর ওয়ার্কিং এজ এ ফরেন্সিক অ্যাকাউন্ট। তাহলে ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট যারা, উনি যখন এই ইনভেস্টিগেশনে গেছে, ফরেন্সিক অ্যাকাউন্টিং ফ্রড ইনভেস্টিগেশনে গিয়েছে, তখন উনি ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে বুঝতে চাচ্ছে এরকম কি হয়েছে। কারণ
উনারা বলতে চাচ্ছে বিবিসি ইয়ে করেছে, মানি লন্ডারিং করেছে। তাহলে এখানে খেয়াল করেন, তাহলে হু আর দে আর দ্য অ্যাকাউন্টেন্ট, নট ডিরেক্ট অ্যাকাউন্টেন্ট, দে আর দ্য ইনকাম ট্যাক্স এর যারা কাজ করে, অথবা ইনকাম ট্যাক্স এর এই উইং, ফরেনসিক উইং এর লোকজন আসে। এবং ফরেনসিক কিন্তু আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে। আপনার ভ্যাট অফিসে কিন্তু এখন ফরেনসিক গোয়েন্দা বলে একটা আলাদা টিম করেছে, যারা ফরেনসিক নিয়ে কাজ করছে। ব্যাংকে, বাংলাদেশের সকল ব্যাংকে কিন্তু একটা ফরেনসিক টিম আছে। আমাদের ব্র্যাক থেকে তো ব্যাচে ব্যাচে লোক করেছিল এক সময় আপনার এই ফরেনসিক, ওনারা পুরো ফুল টিমটা, ফার্স্ট যে টিমটা আসছিল ওনারা 11 জন, 11 জনই সবাই ব্র্যাকের ফরেনসিক ডিপার্টমেন্ট, মানে ফরেনসিক ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের টিম। তাহলে এখানে ফরেনসিক, ইন্টারনাল অডিট, এগুলো কিন্তু একটার সাথে একদম মানে প্যারালাল চলছে। এখানে ফরেনসিক হচ্ছে মোর ফোকাস অন দ্য ফ্রড, আবার ইন্টারনাল অডিট মোর ফোকাস অন ইন্টারনাল কন্ট্রোল। ওদের ইন্টারনাল অডিটের কাজ কিন্তু ফ্রড ধরা। কিন্তু আপনি কখন ফরেনসিক অ্যাকাউন্টিং আসবে আমার, যখন আপনি সাসপেক্ট করেছেন এখানে কোন একটা কিছু একটা হয়েছে, এখানে মাইট বি যে কোনো একটা করাপশন আছে বা কিছু আছে, ওই মুহূর্তে ইন্টারনাল অডিটের যিনি টিম, ওরাই হয়তো তখন হয়ে যাচ্ছে ফরেনসিক টিমটা। এবং ফরেনসিক অ্যাকাউন্টিং কি করে, মেইনলি ফরেনসিক অ্যাকাউন্টিং হচ্ছে ফ্রড এবং ফাইন্যান্সিয়াল ম্যানিপুলেশনের একটা ইনভেস্টিগেশন করে ওরা। আর ফরেনসিক অ্যাকাউন্টিং এর সাথে কোনটা আসছে, ফ্রড। ফ্রডটা কি? ফ্রড হচ্ছে ইন্টেনশনালি ডিসেপটিভ অ্যাকশন designed to provide the perpetrator with an unlawful gain to deny right to a victim। এই যে পারপিট্রেটর, এই যে একটা ওয়ার্ড পেলেন, এই পারপিট্রেটরও কিন্তু ফ্রডের একটা শব্দ। পারপিট্রেটর মানে কি, মেইনলি হচ্ছে দোষী, মেইনলি দোষী, আমরা দোষী নির্দোষী, কিন্তু এটা ফরেনসিক অ্যাকাউন্টিং ওরা পারপিট্রেটর ওয়ার্ডটা ইউজ করে। আর ফরেনসিক অ্যাকাউন্টেন্ট কি করে, আপনি দেখেন এখানে একটা পুলিশের ছবি দেওয়া আছে, পুলিশ গিয়ে একটা ক্রাইম সিনে গেল, ওরা ক্যামেরা দিয়ে কিছু জিনিস খুঁজছে, ছবি তুলছে। ওরা কি করছে, মেইনলি পুলিশ খুঁজে কোথায় প্যাটার্ন ব্রেক হয়েছে। মানে আমি কোথাও যাচ্ছি, যেতে হারিয়ে গেছে, তাহলে আমি কোথাও যাওয়ার সময় ঠিক কোন অ্যাঙ্গেলে গিয়ে উনি আসলে প্যাটার্নটা লুজ করেছে, এটা হচ্ছে পুলিশের চাও। আর ফরেনসিক ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্ট কি করে, ওরা খুঁজে বের করে প্যাটার্নটা কোথায় আছে। যখন আমি ধরেন আমি ভাউচারে, আমার অনেক অভিজ্ঞতা আমার রেকর্ডে পাবেন, তো ওরকম একটা অভিজ্ঞতা হচ্ছে, আমরা একটা বেশ বড়, খুব নাম করা ভদ্রলোক, নাম বলা যাবে না, ওনার একটা কোম্পানির সিইও ছিলেন। ওই কোম্পানিতে বেশ বড় একটা সাসপেক্ট করে ওরা ইয়ে হয়েছে, মানে একটা বেশ বড় একটা দুর্নীতি, বা দুর্নীতি বলতে আসলে ডিফলকেশন হয়েছে আর কি। এবং অ্যামাউন্টটা নট লেস দেন 5 কোটি 6 কোটি টাকার কম না, মিনিমাম, এটা মিনিমাম ওরা সাসপেক্ট করছে, এটা আরো বেশি হইতে পারে, কম হইতে পারে। তখন ওরা আমাদেরকে কিন্তু বলছিল ইয়েটা করো, ইনভেস্টিগেশনের দায়িত্বটা দিল মুসলুদ্দিন, আমাদের পার্টনার যিনি রহমান রহনকের, ওই স্যারের এক্সপার্টাইজ ছিল ফরেনসিক। আমি ফরেনসিক ফ্রডে যাই বলি না কেন, যাই করি না কেন, আমার স্যার থেকেই শিখা ইনিশিয়ালি। তখন ওই স্যারে ওই কাজটা পেলেন, তখন স্যার টিম ডিপ্লয় করে। তখন স্যার আমাদের এটা বলছে, তোমরা ফাইন্ড আউট করো আগে কিভাবে হয়েছে, বলে তুমি যে মুহূর্তে বুঝবে কিভাবে হয়েছে প্রসেসটা, ওই মুহূর্তে দেখবে তোমার কাছে এটা ইজি। কিন্তু তুমি যতক্ষণ খুঁজে বের করতে পারবে না, তুমি ততক্ষণ হচ্ছে সমুদ্রে, সমুদ্র থেকে বের করা খুব কঠিন। হয় কাউকে হেল্প, একটা ইয়ে দিতে হবে, টিপস দিতে হবে। এটা কিন্তু খুব কমন, আপনি কোনো কোম্পানিতে গেলেন, আমি খুঁজে বের করার চেষ্টা করছি কোথায় ফ্রড হয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, 1 দিন 2 দিন 5 দিন 6 দিন, কারণ লক্ষ লক্ষ এন্ট্রি, তাই না, কোটি কোটি এন্ট্রি, এখানে কোথায় খুঁজে পাবো যদি না কোনো টিপস থাকে। তখন কেউ না কেউ এসে হঠাৎ একটু করে বললো, ভাই আপনি দেখেন ফিক্সড অ্যাসেট কেনা বেচা হয়েছে, আমাদের অনেক ফিক্সড অ্যাসেট বিক্রি টিক্রি হয়েছে, দেখেন না এখানে কিছু হয়েছে কিনা কি জানি, বলে উনি হয়তো একটা কথাবার্তা বলে চলে গেল, উনি কিন্তু আর কিছুই বলে নাই। বাট ইউ গেট এ ট্র্যাক, তাহলে এখানে কোনো ফিক্সড অ্যাসেট সেল হয়েছে কোথায়। এখন আপনি এবার ফিক্সড অ্যাসেট রেজিস্টারে গেলেন, ফিক্সড অ্যাসেট রেজিস্টার থেকে কোন কোন অ্যাসেট সেল হয়েছে। এখানে যদি একটা 5 টাকা একটা ল্যাপটপ সেল হয়, পুরোনো হলে একটা ল্যাপটপ 5,000 টাকা দিয়ে, তাহলে এটা হয়তো আমার জন্য সিগনিফিকেন্ট না। আবার একটা ইস্যু আছে, ওই ল্যাপটপটা কিভাবে সেল হয়েছে, ওটাকে কোনো ট্র্যাকিং আছে কিনা, তাহলে আমরা প্রসেসটা দেখি। আপনি তখন হয়তো ফিক্সড অ্যাসেট কিভাবে সেল করা হয়, কোম্পানির পলিসি কি, কিভাবে এই করে, আপনি হয়তো ওগুলো নিয়ে পড়াশোনা করলেন, মানে কোম্পানি সিএফও এর সাথে বসলেন, অন্যদের সাথে বসলেন, আপনাদের প্রসেসটা কি, আমাকে প্রসেসটা বুঝিয়ে বলেন। এরপর ওই প্রসেস ধরে আপনি যখন আগাবেন, দেখবেন কোন একটা জায়গায় আপনি একটা প্রবলেম পেয়েছেন। তো ওরকম আমাদেরও ওইখানে হয়েছিল কি, আমরা যখন কোনোভাবেই পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, ধরতেই পারছি না, একজন সিও, এবং সিও লেফট, সিও দেশেও নাই, সিও একদম দেশের বাইরে চলে গেছিলেন। খুব নাম করা লোক উনি, মানে অ্যাকাউন্টেন্ট সিও হিসেবেও নাম করা, নানা দিকে নাম। এখন কি করা যায়, তখন হঠাৎ করে ওই সেম টিপ স্টেপের কে যেন একজন বললো, দেখেন না জার্নাল টার্নাল গুলো চেক করে। এর আগে আমরা কি করছি, আমরা কিন্তু চেক করছিলাম ক্যাশ ভাউচার, ব্যাংক ভাউচার, সবকিছু। একজন একটা টিপস ছিল কি, আপনি জার্নাল ভাউচারটা চেক করেন। যখন এই ধরনের একটা কথা বললো,
তখনই একটা ইস্যু আসলো, জার্নাল ভাউচার যে চেক করব, তাহলে জার্নাল ভাউচারটা কি হতে পারে। তখন আমরা জার্নাল ভাউচারটা খোঁজা শুরু করলাম। জার্নাল ভাউচার গুলো তো তখন আমি বলছি 2002 সালের কথা, 2001 2002, তখন তো ম্যানুয়াল, 100% ম্যানুয়াল, মানে আপনার সফটওয়্যার এন্ট্রি হলো, আলটিমেট প্রিন্ট করে স্টেপলার দিয়ে একটা ফাইল করা হচ্ছে সবকিছু। তখন আমরা জার্নাল ভাউচার গুলো সব আনালাম, জার্নাল ভাউচার চেক করি, কিছুই পাই না। 1 মাস 2 মাস 3 মাস, হঠাৎ করে একটা জার্নাল ভাউচার আমরা পেলাম। আপনার আহ, আপনার একটা কি বলে, একটা লোন ছিল, হাউস বিল্ডিং এর একটা লোন ছিল। ওই লোনটার অ্যামাউন্টটা ছিল প্রায় 2 কোটি টাকা। ওই সিও সাহেবের লোন। একটা জার্নাল পাওয়ালাম যে লোনে আমার লোনটাকে অফসেট করে দিছে ডেপ্রিসিয়েশনের সাথে, মানে ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করে দিয়েছে। ডেপ্রিসিয়েশন ক্রেডিট করে লোনটাকে মেরে দিছে ডেবিট। কি ব্যাপার, ঘটনাটা কি? এই এইটা কি মানে একটু আনইউজুয়াল না, মানে লোনের সাথে ডেপ্রিসিয়েশন কেন চার্জ করছে? এই তখন আমাদের এবার ঘাটাঘাটি শুরু হলো, এটা সাপোর্টিং কি, এটার কোনো সাপোর্টিং নেই, এটা সাইন কে করছে, এটা সাইন করছে সিইও সাহেব, সাথে কে সাইন করেছে, সাথে কাউন্টার সাইন পর্যন্ত না। তাহলে হাউ কাম, এটা আসলো কোত্থেকে? এই তখন আমাদের একটা ঘাটতে ঘাটতে, নাও ইউ গট এ ক্লু। ক্লুটা কি? আমাদের তাহলে ওনার হাউস বিল্ডিং এর লোনের প্রত্যেকটা জার্নাল চেক করতে হবে, হাউস বিল্ডিং এর লোনটা কিভাবে অ্যাডজাস্ট হয়েছে। তখন দেখা গেল কি, উনি হাউস বিল্ডিং এর লোন তো নিছে পুরোটা আপনার ইয়ে হিসেবে ব্যাংক ক্রেডিট, আর লোনকে ডেবিট করে নিল। আর উনি পরবর্তীতে উনার লোনকে আগাগোড়া ক্রেডিট মারছে কিসের সাথে? আর লোনটা আগাগোড়া ক্রেডিট হচ্ছে ডেপ্রিসিয়েশনের সাথে। যখন ডেপ্রিসিয়েশনের সাথে ডেবিট করে উনি না পুরো হাউস বিল্ডিং এর 2 কোটি টাকা পুরোটা উনি অফসেট করে ফেলছে একদম 1 বছরের মধ্যে। এরপর আমরা খুঁজে বের করলাম আর কি কি হতে পারে, তা আমরা সব পাইনি। আরো কারণ ওই যে বললাম সমুদ্রতে পাওয়া যায় না, কিন্তু আমরা যতটুকু পেয়েছি তার মধ্যে প্রায় 5 কোটি টাকার উপর আমরা ডিফলকেশন খুঁজে বের করতে, একদম স্ট্রেট ডিফলকেশন পাওয়া গেছে। এরপর কোম্পানি ইয়ে করলো, কি বলে, ওনার এগেনস্টে সু করেছে, সবকিছু করেছে, উনি তো দেশেই ছিল না, পরে কিছু হয়নি। কিন্তু এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে আমরা খুঁজে বের করেছি কোথায় প্যাটার্নটা আছে। এটা হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্টিং এর কাজ। এরপর হচ্ছে ফরেনসিক সাইকোলজিটা কি, ফরেনসিক যারা করে ওদের সাইকোলজিটা, ফরেনসিক সাইকোলজি দেখেন এটা শুরু হয়েছে সেই 1860 সাল থেকে। 1860 সালে ওনার জন্ম, আসলে 1860 থেকে জেমস ম্যাকিন ক্যাটেল, আলফ্রেড বিনেট, উইলিয়াম স্টার্ন, উইলিয়াম মর্টন মার্স্টন, এই নামগুলো, ইনার নাম কিন্তু আপনার ফেলুদার গল্প বইও পাবেন। আপনার আঙ্গুলের ছাপটা বের করছে উনি। উইলিয়াম মার্স্টনের কিন্তু আরেকটা খুব ফেমাসই আছে। উনি একটা খুব ফেমাস কার্টুন আছে, আমরা একসময় মানে কমিক্সও ছিল কার্টুন, দ্য ওয়ান্ডার উইমেন। ওয়ান্ডার উইমেন লেখা কিন্তু উনার, ভদ্রলোকের খুব মজার, মানে সাইকোলজিস্ট আবার একই সাথে খুব ফেমাস কার্টুনিস্ট ছিলেন উনি। ইনারা হচ্ছে আপনার ফাউন্ডেশনের মধ্যে। কারণটা কি? ফরেনসিক সাইকোলজি, একজন লোক যখন মিথ্যা কথা বলে বা একজন লোক যখন আপনার চোখে চোখে তাকিয়ে কথা বলে, তখন যে কোনো মানুষের মধ্যে কিছু শারীরবৃত্তিক প্রয়োজন, মানে চেঞ্জ হয়। এবং এই ফরেনসিক সাইকোলজি খুব বেশি পড়ানো হয় পুলিশদের, মেনলি পুলিশদের। আপনি দেখবেন পুলিশের কাছে যখন কি হয়, এই করে কান্না টান্না করে হাত পায়ে ধরে ফেলে, বাবা আমি কিছু জানি না, আমি কিছু করি না, পুলিশ দেখবেন ধরে উঠে একটা দাবরানি মারলো। মানে নাটক করার দরকার নেই, উঠো কি হয়েছে বলো। কারণ উনারা জানে কিছু জায়গায় পুলিশ কিন্তু আসলেই ট্রেন। ওরা যখন রাস্তা দিয়ে আমি আপনি হেঁটে যাচ্ছি, ওরা আমার আপনার হাঁটা ধরে বুঝে সামথিং রং। ওরা কিন্তু সবাইকে সবসময় চার্জ করে না। আবার মাঝে মাঝে আমরা ভয়ে একটু হজুমজু করতেছে, ওইটা তখন বলে কি, একটু দেখি তো সে এমন করছে কেন। যেটা এয়ারপোর্টে হয়, এয়ারপোর্টে যখন আপনি হাঁটাহাঁটি করছেন, লোকজন অনেক সময় কনফিডেন্ট থাকে না, বিদেশ যাব কি হচ্ছে, পাসপোর্টে সবই, কিন্তু উনার পাসপোর্ট আছে, ভিসা আছে, সবই আছে, বেড়াতে যাবে, কিন্তু উনার মুভমেন্টটা একটু লুকানো লুকানো টাইপের থাকে। তখন দেখবেন আপনি ইমিগ্রেশনে আটকায়, দেখি বলেন তো ভাই কোথায় যাচ্ছেন, ঘটনা কি, এই কি, উনার পাসপোর্টটা এদিকে আছে, পুরো পাসপোর্টটা দেন তো, আপনার আইডি কার্ড দেন, এটা দেন, মানে একের পর এক ডকুমেন্ট চেক করতে থাকে। একটা হচ্ছে রুটিন চেক, একটা হচ্ছে ইনভেস্টিগেশন টাইপের চেক। তার কারণটা হচ্ছে উনার বডি ল্যাঙ্গুয়েজ, চেহারা, কোনোখানে ওদের মনে হয় দ্যার ইজ সামথিং রং। এবং এই পার্টটা হচ্ছে আমার ফরেনসিক সাইকোলজির পার্ট। এবং ফরেনসিকের মধ্যে একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে এমবেজলমেন্ট। এমবেজলমেন্ট মেইন কথা হচ্ছে আত্মসাৎ। আমরা যখন, কেউ আমাকে কোনো কিছু ট্রাস্ট করেছিল, আমাকে ট্রাস্ট করার পর আমি ওই ট্রাস্টের এগেনস্টে আমাকে বললো তুমি এটা রাখো, আমি এটা রাখলাম, রাখার পর আমি এটা মেনটেন করলাম না, আমি সুন্দর করে নিজের মনে করে নিয়ে গেলাম, দিস ইজ কল্ড এমবেজলমেন্ট। এমবেজলমেন্ট ছোট আকারে শুরু হয়, পরে বাড়ে। খুব কমনটা আমরা জানি টিমিং লেডিং। টিমিং লেডিং হচ্ছে, এটা কিন্তু এখনো হয় টিল টুডে, আমি অনেককে চিনি। মানে আমার পরিচিত লোকও আছে, এবং একদম ভালো পরিচিত লোক আছে, এই টিমিং লেডিং করতে করতে পরে ফেঁসে যায়। টিমিং লেডিংটা কি হচ্ছে, মেইনলি টিমিং লেডিংটা হচ্ছে উনি যখন প্রাথমিকভাবে, অনেকে কিন্তু ক্যাশটা অ্যাকাউন্টস এর কারণে কারো আন্ডারে থাকে। এক সময় তো ছিল অনেক ক্যাশ ইউজ হতো, এখন তো আর একদম আগের, আগে তো একটা ক্যাশিয়ারই রাখতো, এখন তো অনেকে এরকম আর ক্যাশিয়ার রাখে না, কিন্তু ক্যাশটা তো কেউ না কেউ মেনটেন করে, কারো না কারো আন্ডারে থাকে।
যার কাছে ক্যাশ মেনটেন করে, ধরেন এখন মাসের শেষ, এই মুহূর্তে ধরেন মাসের শেষ বলতে সবাই বেতন পেয়েছে, ঘর ভাড়া দিয়ে ফেলছি, আমরা বাজার টাজার করে ফেলছি, সবকিছু করছি। এখন আমাদের মনে হচ্ছে একটু 25 তারিখ একটু বেড়াতে যাবো, কক্সবাজার যাবো, 25 তারিখ, কক্সবাজারও না, ধরেন চাঁদিপুর যাবো। এবং বারবিপুর বউ বাচ্চা নিয়ে যাব, আমার ওইখানে 2 রাত থাকবো, 20,000 টাকা লাগবে। এখন আমার কাছে এই মুহূর্তে 20,000 টাকা নেই, 25 তারিখ যাব। এখন আমি ক্যাশ আমি মেনটেন করি, এবং আমি জানি ক্যাশ কাউন্টিং আবার হবে কখন, জানুয়ারি 1 তারিখ বা 2 তারিখ, আমাদের স্যালারি জানুয়ারি 28-29 তারিখ হয়। তখন আমি করলাম কি, 24 তারিখ বেরোনোর সময় আমি ওদিকে ফোনে বুকিং টুকিং দিলাম, 2,000 টাকা বুক পাঠিয়ে দিলাম, আমি বউ বাচ্চা নিয়ে যাব। আমি কোম্পানির ক্যাশ থেকে খুললাম, খুলে 20,000 টাকা পকেটে ঢুকালাম, আমি গেলাম, প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করলাম, আমি আবার চলে আসলাম। 29 তারিখ বেতন হলো, আমি আমার বেতনতে 20,000 টাকা তুললাম, আপনার ইয়েতে ঢুকাই দিলাম আবার। দিস ইজ কল্ড টিমিং অ্যান্ড ল্যাডিং। এটাও ওয়ান কাইন্ড অফ এম্বেজলমেন্ট, আপনি সুযোগের সব অপব্যবহার করছেন। এবং এটা যখন ধরা পড়ে না প্রাথমিকভাবে, আপনি একদিন করলেন 20,000, কোন একটা সময় 20,000 নিলাম, আমি জমা দিচ্ছি কত, 10,000, 10,000 শর্ট, পরের মাসে আবার শর্ট, আমি আবার উঠেলাম 5,000, জমা দিচ্ছি 3,000। এই করে করে দেখা গেছে কি, আমি একটা নিজের জোরে খুব নাম করা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, এটা হয়েছিল টোটাল 78 লক্ষ টাকা শর্ট করছিল, 78 লাখ, 78 লক্ষ টাকা। কারণ ওই ক্যাশটা উনি মিলাতে পারেনি, মানে উনি এত বেশি উঠে ফেলছে এক পর্যায়ে, উনি এটা কন্ট্রোল করতে পারেনি, এবং উনি হাতে নাতে ধরা পড়েছে, ফাইনাল সেটেলমেন্টের সাথে অ্যাডজাস্ট করছে, পুলিশে দেয়নি। এটাও কিন্তু একটা ইস্যু আমাদের দেশে, দেখবেন ওদের দেশে এটা কম, আমাদের দেশে আমাদের যখন ধরা পড়ে বা কিছু একটা হয়, আমরা খুব রেগে যাই, মালিক আপনার মতো লোক থেকে আমি এটা আশা করিনি, এই টাইপের ডায়লগ টায়লগ দেয়। কিন্তু সবকিছুর পরে কি হয়, সবকিছুর পরে ঠিক আছে, আপনি আপনি এখানে কাজ করার দরকার নেই, আমি কিছু বলবো না, আপনি টাকাটা ফেরত দিয়ে চলে যান। এবং ওরা যে কোনো ভাবে টাকাটা ফেরত দিয়ে তারপর ওরা চলে যায়। এবং ওরা চলে যাওয়ার পর কি হয়, ও কেউই জানলো না উনি কেন চলে গেছে, কারণ ওনাকে আমরা ক্লিন লেটারও দিয়ে দিলাম, উনি আমার এখানে কাজ করতেন এত বছর পর্যন্ত, আই ডোন্ট হ্যাভ এনি কোনো সমস্যা, অন্য কোম্পানিতে কাজ করলে। এটা এটা কিন্তু কি হলো না, ওনার শাস্তি হলো না। এই শাস্তি না হওয়াটা অন্য, শাস্তি না হয়ে কি হয়, ওনারা যখন পরবর্তীতে আরেকটা কোম্পানিতে যায়, ওই কোম্পানিটা কিন্তু ধীরে ধীরে আবার এই কাজটাই করে, কারণ উনি একবার করে ফেলছে, না করলে এটা হতো না। এবং এটাই যার কথা বলছি, উনি যখন পরবর্তীতে অন্য একটা কোম্পানিতে গিয়েছিলেন, 5-6 বছর পর ওই কোম্পানিতে কিন্তু সেম কাজটা উনি আবার করেছিলেন। ইটস কল দ্য এমবেজলমেন্ট। এরপর হচ্ছে ফ্রড কাকে বলে। প্রথমটা হচ্ছে ম্যাটেরিয়াল ফলস স্টেটমেন্ট হতে হয়। এখানে একটা ইস্যু থাকে আমার, ট্রেল হলেও, আমি 1 টাকা নিলেও যে ফ্রড, মানে 1 টাকা নিলেও চুরি, 1 কোটি টাকা নিলেও কিন্তু চুরি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। মানে অনেকে 500 টাকা সরাইছি আর কি, কি হয়েছে, এটা আসলে 500 টাকার ইস্যু না, এটা 5 টাকা হলেও চুরি, চুরি ইজ চুরি। আমি কোথাও, মানে এটা হচ্ছে কি আমার ইথিক্স এর গ্রাউন্ড, ইয়ার গ্রাউন্ডে, কারণটা হচ্ছে যে লোক 5 টাকা চুরি করতে পারে, সে 5 কোটি টাকা চুরি করতে পারে। আজকে 5 টাকা সরাবে, কিছুদিন পর 50 টাকা সরাবে, আর 1 বছর পর 500 টাকা সরাবে, 2 বছর পর 5,000 টাকা সরাবে, 10 বছর পর 50,000, এইভাবে সে একটা সময় গিয়ে কিন্তু 5 কোটি টাকাই সরাবে, কারণ এটা ওনার অভ্যাস হয়ে যাবে। সুতরাং মেটেরিয়াল ফলস স্টেটমেন্ট বলতে এটা বলতে চাচ্ছে, ওরা যখন কোম্পানির স্টেটমেন্টের ক্ষেত্রে স্টেট ফিগারটা ম্যাটেরিয়াল ফলস স্টেটমেন্ট হলে এটাকে বলা হয় ফ্রড। তারপর হচ্ছে আমি জানি যে স্টেটমেন্টটা ফলস, এটা তাহলে আমি ফ্রডের সাথে দোষী। তারপরে কি, রিলায়েন্স অফ ভিকটিম, আমার এই কথার উপর বেস করে অন্যরা এটা মানল। শেয়ার মার্কেটে আমি সাইন করে দিলাম, আমার এই কোম্পানির এত টাকা ভ্যালুয়েশন আছে, মিশা কথা, 100%। আমার এই কথার উপর বেস করে লোকজন দেখলো কি কোম্পানির অবস্থা তো ভালো, সবাই শেয়ার কিনলো, তাহলে ওরা আমার উপর রিলাই করলো। এবং এর ফলবর্তীতে কোম্পানির ওই শেয়ার হোল্ডাররা কি হলো, ওদের ড্যামেজ হলো, ম্যাটেরিয়াল ড্যামেজ হলো, ড্যামেজ রেজাল্টিং দ্য ভিকটিমস রিলায়েন্স অন দ্য ফলস স্টেটমেন্ট। এই 4টে এলিমেন্টস থাকলে তখন এটাকে বলা হয় ফ্রড। এরপর হচ্ছে আরেকটা পার্ট, এটা আপনাদের ভিডিওটা আমি হয়তো গ্রুপে দিয়ে দিব, এখন না দেখে, এটা হচ্ছে স্কিমিং। স্কিমিং এর পরটা কি, স্কিমিংটা হচ্ছে মেইনলি যখন আমাদের এই যে ছোট ছোট ইয়েটা, আপনি দোকানে গেলেন একটা সুপার স্টোরে যাওয়ার পরে আপনি আহ ধরেন, মানে এখন দেখবেন কোন সুপার স্টোরে অ্যালাউ করে না, কিন্তু বছর 2-3 বছর আগেও অ্যালাউ করতো, আমি নিজে অনেকবার করেছি। আমার সামনে ধরেন একটা বিরাট সুপার স্টোরে গেলাম, উনি একদম 1 মাসের বাজার করেছে, উনার বিল করতে লাগবে 15 মিনিট ধরেন, তার পেছনে আরেকজন আছে, উনিও 10,000 টাকার মানে 25,000 টাকার মাল, আর আমি নিছি শুধু ধরেন একটা ক্যান, একটা কোকের ক্যান, বা আমি নিলাম শুধু একটা আইসক্রিম। এখন আমার আইসক্রিমের দাম ধরেন 50 টাকা, আমি 50 টাকাটা বের করলাম, ভাই আমি আইসক্রিমটা নিয়েছি, এই টাকাটা রাখেন, আমি কোথায় রাখলাম, ক্যাশে, ভাই আমি যাই, আপনার এই বিল করে আমার আইসক্রিম দিতে গেলে আজকে আর বিল বিল শেষ হবে না।
তখন অনেক সময় তখন নিত, আগে নিত, তখন উনি করতেন কি ভাই, আচ্ছা এটা কোন আইসক্রিম একটু দেখে রাখি, কারণ আমাকে বিলের ইয়ে লিখতে হবে, কোড দিয়ে আমি পরে সেটেল করব। আপনি দিয়ে আসলেন 50 টাকা, 50 টাকাটা উনি উপরে রাখলো, উনি উনার বিল করলো, উনি হয়তো সেটেল করলো, আমারটাও ধরেন হয়তো সেটেল করলো। বাট এখানে আসেন, বাট উনি যদি সেটেল না করে, এটা কিন্তু পাওয়ার কোনো নর্মালি কোনো ওয়ে নেই। যদিও হ্যাঁ, এখন ক্যামেরা দিয়ে রাখছে, চারদিকে লোকজন বসে আছে, সার্ভেলেন্স টিম তাকে আছে, ওই জন্য এখন এগুলো আর হচ্ছে না, কিন্তু একসময় এগুলো খুব নর্মাল ছিল। মানে একদম, আর বিশেষ করে মুদির দোকানে, ওইসব দোকানে যখন হয়, আপনি এটা ওই একটা, আমি আমার একটা লোককে বসাই গেলাম, কি বেচা বিক্রি হলো তুমি ইয়ে করো। এখন ওই তখন এই কাজটা হলো, ধরেন একজন আসলো মাসে বাজার করতে, 15,000 টাকার বাজার করলো, আমি বিল টিল সব লিখলাম। এর মাঝে একজন এসে 200 টাকার মাল বিস্কিট নিয়ে গেল, দুইটা বিস্কিট, দুইটা মিলে 100 টাকার জিনিস। আমি 100 টাকাটা পকেটে ঢুকেলাম, ওই 12,000 টাকাটা ওখানে ক্যাশে রাখলাম। আমি বসে আছি, মালিক আসলো, তোমার 12,000 টাকা সেল হয়েছে, এই স্লিপ, এই সবকিছু বুঝে দিলাম, মালিক খুশি, আমি পকেটে 200 টাকাটা নিয়ে বের হয়ে গেলাম। এটাকে বলা হয় স্কিমিং, এই পার্টটাকে বলা হয় স্কিমিং। আরেকটা হচ্ছে, এটা ঠিক আসলে ফ্রড না, কিন্তু এটাকে বলা হয় এবিউজ, যেটা চরম ভাবে ইউজ হয়, যেটাকেও এটার ক্ষেত্রে আপনি এটা রেদার দেন ফ্রড, এটাকে আমরা বলতে পারি ইথিক্যাল ইস্যু, আনইথিক্যাল হয়ে যায় আর কি। এটা কোনটা, এটা হচ্ছে ধরেন আমার যেটা, মানে আমার আগের কোম্পানিতে আমি যেটা খুব প্রাথমিকভাবে দেখতাম, মাসে একবার হলো বড় বড় স্যাররা, জেনারেল ম্যানেজার, টেনারেল ম্যানেজার, ওনাদের ছেলে ধরেন 6-এ পড়ে, 5-এ পড়ে, ছেলের পুরা কোন একটা নোট নিয়ে আসলো, কত 300 পৃষ্ঠা 400 পেজের একটা নোট, ওইটা নিয়ে পিয়নরা ডাক দিলে, এদিকে আসলো তো, রফিক এদিকে আসলো, নাও এটা, নাও এটা পুরোটা ফটোকপি করে ফেলো, খালাস। উনি এবার অফিসের কাজ করছে, মিটিং করছে, সব করছে, রফিক সাহেব আল্লাহ রহমত উনার এসে 300 পেজ ফটোকপি করছেন। 300 পেজ ফটোকপি টোটোকপি করলো, পেন পেন স্টেপার টেস্টার মারলো, উনাকে দিল, উনি স্টেপলার নিয়ে 300 পেজ ফটোকপি করে উনি চলে গেল, বাসায় গেল, ছেলেকে দিল, ছেলেও খুশি, বউ খুশি, সবাই খুশি। আবার কাগজও তো একদম অরিজিনাল A4 মালয়েশিয়ান TGSM, যেটা দোকানে ইউজ করে না, দোকানটা তো অনেক চিপ। আবার অফিসে তো অরিজিনাল কার্ট্রিজ ইউজ করে, কালিও চকচকে। এখন এটাকে আপনি ফ্রড বলতে পারেন কিনা, এটা আসলে ফ্রড না, বাট এটা হচ্ছে অপব্যবহার, অন্যায় সুবিধা। উনি এটা নর্মালি করতে পারেন। নর্মালি কেন করতে পারে না? ইটস নট ফর মানি। একটা এক প্যাকেট কাগজের দাম আর কত, তুই এখন এই যুগীয় 500 টাকা 600 টাকা, এর বেশি তো না। তো ইস্যুটা 600 টাকা না, ইস্যুটা হচ্ছে একটা ইথিক্স এর ইস্যু। এই মেশিনটা উনার না, এই মেশিনটা কোম্পানি, অফিসের কোম্পানি, এবং এই কাগজও উনার না, কাগজও অফিসের। উনি অফিসের কাজে উনার যত প্রয়োজন উনি প্রিন্ট নিতে পারে, অফিস কোনো বারণ করবে না, অফিসের কোনো কিছু নেই। কিন্তু উনার ছেলের ধরেন একদম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলে নিলেও একটা ইস্যু, কিন্তু 200-300 পেজ উনি ফটোকপি করবে, এটা কিন্তু আসলেই কোনোভাবেই ইয়েতে পড়ে না, কারণ অফিসের মেশিনটাও ইউজ হচ্ছে হিউজ, অন্যদের ফটোকপি হচ্ছে না, অন্য কেউ তো কাজ করতে আসে, তখন বলবে জিএম স্যারের ছেলে ফটোকপি করছে, ওইটাও আটকেছে। তো সুতরাং এই জিনিসগুলো আসলে আনএথিক্যাল, এটাকে বলা হয় এবিউজ। ইউ ক্যানট সে ইটস ফ্রড, বাট ইট ইজ এবিউজ, অপব্যবহার, অন্যায় সুবিধা নেওয়া। এগুলো আমরা কি করে, আমি অনেককে চিনি, আমি যেহেতু অ্যাকাউন্টেন্ট, ওনারা ফুল ফেজে, যে এখন এই মুহূর্তে জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5-6 মাস ওনারা সকালে অফিসে আসেন, দুপুর 3টা 4টা পর্যন্ত অফিসের কাজ করেন, মহানন্দে 5টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত অফিসে বসে এবার ইনকাম ট্যাক্সের কাজ করেন, অন্যের কাজ। মানে অফিসের লাইট জ্বলে, অফিসের ডেস্কটপ, অফিসের এসি, সবকিছু অফিসের, প্রিন্টার অফিসের, স্ক্যানার অফিসের, সব অফিসের। উনারা মোটামুটি ট্যাক্স ক্যালকুলেশন করে করে লোকের ট্যাক্সে, মানে উনি ফুল ফ্লেজ, এটা উনার চেম্বার, একদম পার্সোনাল চেম্বার বানায় ফেলে। এগুলো হচ্ছে, এটা অ্যাবিউজ, ডেফিনেটলি উনি এটা করতে পারেন। তারপর আমি লাঞ্চে গেলাম দুপুর 1টায়, ফিরলাম দুপুর 3টা বাজে। আমার প্রায়, আমি ও লাঞ্চে বেরোয় বাসায় চলে যাই, বাসার থেকে ঘুরে টুরে আবার আসি। তারপর আমি অফিসে ঢুকি 9টায়, এই 10টা 11টা করে, আবার বেরো যায় 5টায়, পারলে 4টায় বেরো যাই। তারপর সিক লিভ না হয়, সিক নেওয়া, এটা তো একদম কমন। স্লপি ওয়ার্ক, এইগুলো হচ্ছে এবিউজ, এটাকে ফ্রড, কিন্তু এটাকে একটু রাখতে হচ্ছে কেন, যেন একটু কনফিউশন না হয়। এটাকে আমরা বলি ফ্রড না, এটাকে বলা হয় এবিউজ। এরপর হচ্ছে আমাদের ফ্রড এক্সামিনেশনটা কিভাবে হয়, যেটা একটু আগে আমি বলছিলাম। যখন একটা ইন্টারনাল অডিটর কোম্পানির, ওনারা কোন একটা প্রসেস নিয়ে ধরুন কাজ করছে, প্রসেস কি, এটা তার প্রসেসটা হতে পারে, আমরা ইয়ে নিয়ে কাজ করছি, আমরা স্টক নিয়ে কাজ করছি। স্টক নিয়ে কাজ করতে করতে হঠাৎ আমরা খেয়াল করলাম কি, ধরেন একজন পার্টি, উনার প্রত্যেকটা বিল পেমেন্ট, মানে উনার ইনভয়েস যেদিন ঢুকে, তারপরে দিন উনার বিল পেমেন্ট। শুধু তাই না, উনি লোয়েস্ট বিডার হয়, এবং উনি সব সময় কাগজটা ইয়েটা পায়, মানে কাজটা উনি পায় একটা স্পেসিফিক পার্টি, স্পেসিফিক প্রোডাক্টের জন্য। যে প্রোডাক্টের ভ্যালু খুব বড় না,
মানে ধরেন এমন কোনো ভ্যালু না যেটা চোখে পড়ে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হয়তো প্রতি ৫-৭ দিন পর পর ১০,০০০ টাকা, প্রতি ৫-৭ দিন পর ১০-২০,০০০ টাকার একটা বিজনেস কন্টিনিউয়াস চলছে। কি ব্যাপার, ঘটনাটা কি? যখন ইন্টারেস্ট গ্রো করলো ইন্টারনাল অডিটে, তখন ইন্টারনাল অডিট তখন কি করলো, একটু ঘাটাঘাটি শুরু করলো, কি হচ্ছে, কাগজটা কি। নাও উনি আস্তে 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 কোথায় চলে যাচ্ছে, উনি আস্তে আস্তে ফরেনসিক এক্সামিনারের দিকে চলে যাচ্ছে। কি ঘটেছে, কেন ঘটছে, ওয়াই, কেন এখানে হচ্ছে। নর্মালি ইন্টারনাল অডিটর কি করে, প্ল্যানিং করে, রিস্ক অ্যাসেসমেন্ট করে, ইন্টারনাল কন্ট্রোল চেক করে, অডিট এভিডেন্স এটার উপর বেস করে রিপোর্ট দেয়। এটা হচ্ছে নর্মাল কাজ। কিন্তু নর্মাল কাজের মধ্যে যখন ওনার কাছে কোনো একটা কনফিউশন ক্রিয়েট হলো, কিছু একটা মনে হলো এবং ঘাটতে গিয়ে মনে হলো না এখানে আসলেই প্রবলেম আছে, সেই মুভমেন্টে উনি বিকাম কি, হি বিকাম ফ্রড এক্সামিনার। এবং তখন উনি বের করতে হচ্ছে হু, হোয়ার, হোয়েন, হোয়ার, হাউ, কে করছে, কিভাবে করছে, কেন করছে, এই জিনিসটা তখন বের করছে। এরপর এটা নিয়ে আগাতে আগাতে এরপর এটা কোথায় চলে যায়, আপনার অ্যাকাউন্টিং এন্ড লিগাল ম্যাটার্সে। কারণ ওই যে বললাম, এখন যে লোক ৫ কোটি টাকা, ১০ কোটি টাকা চুরি করলো কোম্পানি থেকে, এখন আমি আইডেন্টিফাই করলাম ১০ কোটি, এখন ১০ কোটি টাকা চুরি করার পর কি আমার কাজ তো অডিটর হিসেবে ধরাই দিলাম, বা আমি ফরেনসিক অডিটর হিসেবে আমার কাজটা কি, আমি আমি ফাইন্ডিংসটা তুলে দিলাম ম্যানেজমেন্টকে, দ্যাটস অল, আমার কিন্তু আর কিছু করার নেই। এরপরে কিন্তু ম্যানেজমেন্ট কোথায় চলে যাবে, এটা ম্যানেজমেন্টের ডিসিশন। ম্যানেজমেন্ট কি এটাকে বলবে, "এই তুমি কাজ করেছো, খুব ভুল করেছো, তুমি ৫ কোটি টাকা ফেরত দিবে, না দেওয়া পর্যন্ত আসবে না, তুমি অন্য কোথাও চাকরি করতে পারবে না, তুমি টাকা ফেরত দেওয়ার পর রেজিগনেশন দিয়ে তুমি তোমার অন্য জায়গায় চলে যাবে।" ম্যানেজমেন্ট করো। আবার ম্যানেজমেন্ট যদি বলে, "না, তোমাকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো, শুধু তোমাকে না, তুমি যদি ইয়ে না করো, আমি তোমার ১৪ গোষ্ঠীকে, তোমার মা বাপকে, তোমার বউ বাচ্চাকে সব আমি জেলে ঢুকাবো, কিচ্ছু করতে পারবে না, এবং ফোন টোন করে পুলিশ টুলিশে অ্যারেঞ্জ করে ফেললো।" এটাও ম্যানেজমেন্টের কথা। কিন্তু দিন শেষে হলো এখানে একটা লিগাল ইস্যু আছে। ইভেন ম্যানেজমেন্ট যাই করুক না কেন, আমি বললাম কি উনি এই কাজটা করেছে, বাট আমি যে করেছে বলছি, এই জায়গায় আমি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব, যেভাবে এভিডেন্সটা ইস্যু করব, যা কিছু করব, সবকিছু শুড বি অন লিগাল ম্যাটার্স। আমার লিগাল ওই নলেজটা থাকতে হবে। এবং এই জায়গায় আমি একটু বলি, এটা তো অডিট পার্টে বলছি, অডিট পার্টের বাইরে আমি যেহেতু অডিটেও কাজ করেছি, এইচআরও কাজ করেছি, এইচআর পার্টেও বলছি। এইচআর এ লেবার ল বলে একটা ইস্যু আছে, ডিসিপ্লিনারি কমিটি, একটা বড় একটা ইস্যু ডিসিপ্লিনারি, এই পার্টটাও কিন্তু ডিসিপ্লিনারিতে যাবে এটুকের মধ্যে। উনি এটা করেছে, কি করলো, মানে আইডেন্টিফাই হয়েছে উনি এত টাকা করবে, তখন এইচআর কে বললো এবার তুমি প্রসেসে যাও। হ্যাঁ, আমি প্রসেসে লিগালে যাবো, কিন্তু এইচআর ফার্স্ট চিঠিটা একটা ইস্যু করে, ফার্স্ট চিঠি ইস্যু করে এইচআর। যে কোনো ডিসিপ্লিনারি কমিটি, যে কোনো ডিসিপ্লিনারি ইস্যু, প্রথম যে চিঠিটা, ওকে সাসপেন্ড করেন, ওকে আপনি আহ, মানে যেটাই করেন, প্রথম চিঠিটা এইচআর ইস্যু করে। আমি একদম রিটেন বলবো, অনলি এইচআর এর প্রথম চিঠিটা, এইচআর এর এই লিগাল নলেজটার অভাবে ওনারা যে চিঠি ইস্যু করে, ওই চিঠির জন্য উল্টা কোম্পানি ফেসে যায়। কারণ এইচআর যখন চিঠি ইস্যু করলো, উনি স্পেসিফিক কি লিখবে উনি জানে না। অনেক সময় গদবাঁধা একদম পুরা রচনা, আপনার বিরুদ্ধে এটা বলা হইয়াছে, এই বলা হইয়াছে, হ্যান ত্যান, এই সে বলে একটা চিঠি, যদি আপনাকে আপাতত ১ মাসের জন্য সাসপেন্ড করা হইলো, এই টাইপের করে একটা যদি চিঠি দেন, ওই চিঠিটা নিয়ে উনি যদি লেবার কোর্টে যায়, ওই এইচআর না কোম্পানি সব ফেসে যাবে, উল্টা বলবো ওকে ইয়ে দেওয়া হয়েছে, এবং উল্টা কোম্পানি থেকে ওকে ও টাকা পাবে। তো সুতরাং এই জায়গাতে আমাদের এই লিগাল নলেজটা থাকতে হবে। লিগাল নলেজটা হচ্ছে, আমরা অডিটর হলো, আসলে এটা লিগাল কি, কোন ধারায় পড়ে, আইনে কি পড়ে, এই জিনিসটা যদি আমরা ভালো ফরেনসিক অডিটর হইতে চাই, তখন আমাদের এই পার্টটা করতে হবে। এবং এটার উপর বেস করে এভিডেন্স এবং প্রুফটা থাকতে হবে। এবং এন্ড অফ দ্য ডে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য প্রিভেনশন এন্ড ডেটাবেস। করে ফেলছে ওটা তো বের করছে, ওটা একটা প্রসেসে আছে, কিন্তু উনি কিভাবে করেছে এটা যখন আইডেন্টিফাই করব, এই কাজটা যেন সেকেন্ড টাইম আর করা না যায়, তাহলে আমাকে এখানে প্রিভেন্টিভ ম্যাটার্সটা নিতে হবে। এবং ডিটেকশন কিভাবে করব, ফিউচার ইনভেস্টিগেশন, রিমেডিয়েশনটা আমাদের করতে হচ্ছে। এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে আপনার ফ্রড এক্সামিনেশন। এই টোটাল প্রসেসটাকে ফ্রড এক্সামিনেশন বলা। এরপরে হচ্ছে ফ্রডের ট্রায়াঙ্গল। আমাদের একটা ইস্যু ফ্রড ট্রায়াঙ্গলটা কি, একজন মানুষ কেন ফ্রড করে। নর্মালি মানুষ ফ্রড করে, প্রথম কারণটা হচ্ছে পারসিভ প্রেসার। পারসিভ অর্থ কি, পারসিভ মানে অনুমান করে। এই ট্রায়াঙ্গলটা করেছে ডোনাল্ড ক্রেসি বলে এক ভদ্রলোক, উনি মারা গেছেন 87-এ, বাট স্টিল এটাকে এখনো ভ্যালিড ধরা হয়। কার জন্য ধরা হয়, নর্মালি যে 2 নম্বরই গুলো হয় এটার জন্য। এই ডোনাল্ড ক্রেসি বলছে, আমরা হিউম্যান, আমরা একটা পারসিভ প্রেসার বের করি। কিরকম, ধরেন আহ, আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমি ধরেন অ্যাকাউন্ট ক্যাশিয়ার কথা, বা আমি অ্যাকাউন্ট, আমি আমি ধরেন স্টোরে কাজ করি।
আমি স্টোর আজকে 20 বছর ধরে কাজ করি, আমি স্টোরের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি। আমার বেতন হচ্ছে ধরেন 65,000 টাকা, 70,000 টাকা আমি বেতন পাই। আমি আমার ঢাকা শহরে আমি একটা ঘর ভাড়া নিয়ে থাকি, আমার ওয়াইফ আছে, দুটো বাচ্চা আছে। ঢাকা শহরে একদম চিপার মধ্যে ঘর ভাড়া নিলেও 20,000 25,000 টাকা নিচে আমি কোনো ঘর ভাড়াই নিই। এখন আমি 25 ঘর ভাড়া নিই এবং আমার ছেলে টেলে আছে। আমার ছেলে এসএসসি তে একটা গভর্নমেন্ট স্কুল থেকে জিপিএ 5 পেয়ে পাশ করেছে, আমার ছেলে এইচএসসি তে জিপিএ 5 পেয়ে পাশ করেছে। এখন আমার ছেলে গভর্নমেন্ট কোন ইউনিভার্সিটিতে টিকলো না, ও ধরেন আপনার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা টিকে নাই, জগন্নাথে টিকে নাই, তারপর ধরেন জাহাঙ্গীরনগরেও টিকে নাই, মানে একটা একটা সিচুয়েশন হলো। যখন ওই পরিস্থিতিটা হলো, তখন এবার আমাকে বাসায় আমার ছেলে কান্নাকাটি শুরু করছে, আমি কি করব। তখন আমি বললাম, না পড়, না পড়লে টিকবি, এই সে একদম কান্না ধরে থাপ্পড়াইতে পড়তে বারণ করছে, পড়স নাই কেন, এটা এবার আমি, অথবা এটা একটা আর একটা হচ্ছে কিনা আমি দেখেছি আমার ছেলে পড়েছে কিন্তু সামহাও করে না, বরং এবার হলো কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করলো আমার ওয়াইফ। ওকে একটা কোনদিন ভালো একটা টিচার দিছো, ও কখন একটা ভালো টিচার ছিল না, ওরটা ও পরে যতটুকু করছে, ও জিপিএ 5 ও পেয়েছে, এসএসসি তে এইচএসসি তেও জিপিএ 5 পেয়েছে, ওর ফলটা কোথায়? ওকে তো শুধু বকা দিয়ে লাভ নেই, ওর চেষ্টাও করেছে, ওকে তুমি একটা ভালো কোচিং ও দাও নাই। আজকে আমার ছেলেরা কোনো ভবিষ্যৎ আছে, এখন ও কি করবে, এখন ও মিরপুর কলেজে ভর্তি হবে, ন্যাশনাল ভার্সিটির আন্ডারে পড়ে, এখন কি জীবনে কি করবে। এখন আমি কিন্তু মনে মনে একটা টেনশনে পড়ে গেছি, এখন তাহলে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমি তো জীবনটা এইভাবে কাটাই দিলাম, আজীবন সংসারের ঘানি টানতে টানতে, এই যে ঘুষতে ঘুষতে আমি জীবন কাটাচ্ছি, তাহলে আমার এই ছেলের কি হবে। তখন আমার ছেলে সামহাও শুনলাম যে আমার ছেলের 2-3টা ফ্রেন্ড ওরা গিয়ে ধরেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এক্সাম্পল আসানুল্লাহ ইউনিভার্সিটি ভর্তি হয়েছে 2 ফ্রেন্ড বা 3 ফ্রেন্ড। এখন ওরা এসে বলল, বাবা আমার ওই ম্যানেজমেন্ট, আমার ফ্রেন্ডরা আসানুল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, এখন ওদের না কথা কথা 65,000 টাকা করে লাগছে। ও, আমি 65,000 টাকা দিয়ে আমি বেতনই পাই না, আমি দিব কোত্থেকে। আমি মা আমার আমার পক্ষে তোমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়ানো সম্ভব না, আমি এগুলো আমার পক্ষে সম্ভব না, আমি কোনোদিন করিও নাই, এগুলো আমাকে বলে লাভও নেই। তুমি পারলে পারবে, না পারলে বাবা তুমি যা খুশি হও, আল্লাহ তোমার কপালে যা রাখছে তাই হচ্ছে, এগুলো আমি বলছি। বাট আই স্টার্টেড ফিলিং আ প্রেশার, দিস ইজ কল্ড দ্য পারসিভ প্রেশার। এরপর আমি নিজে নিজে বলছি, আজকে এই কোম্পানিতে 20টা বছর আমি চাকরি করছি, কোম্পানি আমাকে যদি মূল্যায়ন করতো, আজকে আমি হইতাম এই ডিপার্টমেন্টের হেড। এই ডিপার্টমেন্টের হেড হলে আমার একটা গাড়ি থাকতো, আমার মাসে বেতন হইতো 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা। আজকে আমার ছেলে এগুলো চিন্তা করতে হতো না, টিকলে না আমি প্রাইভেটে ভর্তি করা দিতাম। এখন আমি এগুলো হচ্ছে কি, আমি নাও পার্সিভ প্রেশার নিচ্ছি। পার্সিভ প্রেশার নিয়ে আমি এরপরে কি করলাম, আমি অনেক ভাবতেছি কি করা যায়, রাতে ঘুমাইতে পারি না, মাত্র 60,000 টাকার জন্য আমার ছেলে পড়তে পারছে না, 60,000 টাকা এত বছরে কত লাগবে, ওটা খোঁজ খবর নিলাম, দেখা গেল কি টোটাল এক্সাম্পল, টোটাল ধরেন 5 লাখ টাকা 6 লাখ টাকা। এমন এক অথর্ব বাপ হইলে আমি ছেলেকে 5 লাখ টাকা দিয়ে পড়াতে পারবো না। এরপর হলো কি, আমি এর আগে যে সুযোগগুলো কখনো দেখি নাই, হঠাৎ করে ওই সুযোগগুলো দেখার সুযোগ করলাম। কিরকম? আমি দেখলাম কি, আমরা এই জায়গায় একটা রেগুলার একটা ভেন্ডার আমাকে একটা মাল দিয়ে যায়, ওই ভেন্ডারের মালটার দাম হচ্ছে 10 টাকা, আমরা মালটা কিন্তু 30 টাকা দিয়ে কিনি, রেগুলার কিনি, 10 টাকা প্রফিট করে। কেন ওই বেটা এত টাকা প্রফিট করবে কেন? আমি ওই ভেন্ডরকে, তুমি এত টাকা না কেন, তুমি এটা নিলে হবে না তোমার তো। ভেন্ডর কিন্তু, ভেন্ডর তো লোক চড়ায় চলে। ও তখন বলে কি, বস কোনো সমস্যা হয়েছে আপনি আমাকে বলেন, আপনি আমার ভাইয়ের মতো। না সমস্যা নেই, এই সেই আমি ইয়ে করলাম, তখন ভেন্ডর ইয়ে করলো কি, ধরেন বস আমাকে একটু বলেন কি হয়েছে। তখন আমি বললাম, আমার ছেলে আসলে ভর্তি হতে পারে নাই, মন টন খারাপ। এগুলো যখন বললাম, ভেন্ডর বললো, বস আপনার ছেলে আমার ছেলের মাঝে কোনো ডিফারেন্স আছে? আপনার ছেলে এই 65,000 টাকা আমি দিব, এমনি 65,000 টাকাটা দিয়ে দিল, এবং 65,000 টাকাটা দিয়ে আমি নিবই না। না না কি বলেন এগুলো, আপনি কেন দিবেন? তখন বলে, না বস আপনার জীবন, এটা এটা কোনো ইস্যু না, আপনি টাকা আমাকে ফেরত দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। আমি তো নিব না। জোর করলো, শেষ পর্যন্ত আমি তো মনে হয়েছে পার্সিভ প্রেশার ছিল, পার্সিভ অপরচুনিটি পেলাম। আমি এরপর করলাম কি, একটা সময় আমি টাকাটা নিলাম, আমি নিয়ে জমা দিয়ে দিলাম, ইউনিভার্সিটি জমা দিলাম, আমার ছেলে ভর্তি হলো, আমিও দেখতেছি আমার ছেলে হ্যাপি, আসে ভার্সিটিতে পড়তে পড়তে যাচ্ছে, আমার না দেখতেও ভালো লাগছে, হ্যাপি। এবং এবার আমি নিজেকে ইয়ে করলাম, কোম্পানিতে আমাকে কোনদিন পাত্তা দেয়নি, নাহলে আমি কোম্পানির জন্য কত কিছু করছি। রেগুলার ইনক্রিমেন্ট পাইলে তো আজকে আমার কোটি কোটি টাকা, মানে এমনিতে আমার 1.5-2 লাখ টাকা বেতন এমনিতেই পাই। আমাকে শুধু খাটাই নিল গরুর মতো, সকাল 9টা বাজে ঢুকি, রাত 12টা বাজে বের হই। এটাকে আমি কি করছি, আমি রেশনালাইজেশন করছি। এবং এটা বলা হচ্ছে মানে ফ্রড ট্রায়াঙ্গেল। একজন লোক যখন ফ্রড করে, এটা কিন্তু খেয়াল করে দেখবে, এটা ঘুষের ক্ষেত্রে প্রযোজ্য, ফ্রডের ক্ষেত্রে প্রযোজ্য, যাই কিছু করুক না কেন, আসলে মানুষ এই 3টা পার্ট নিয়ে কাজ করে। এবং এই পার্টটাতে সাধারণত যারা কাজ করে, ওদেরকে বলা হয় এক্সিডেন্টাল ফ্রডস্টার। এক্সিডেন্টাল ফ্রডস্টার মানে ওনারা হঠাৎ ফ্রডটা করে।
এবং এই হঠাৎ ফ্রড করাটা লোকটাই বেশি। এবং আপনি দেখবেন নিজের কোম্পানি তো, এই সাহেব, এই এক্স সাহেব, ডেভিড সাহেব এই টাকাটা সরালো, ডেভিড সাহেব, এটা তো আমরা জীবনে চিন্তা করতে পারিনি, উনি, আমার না বিশ্বাস হচ্ছে না, উনি করছে, আপনি সঠিক, আপনি শিওর উনি করেছে, মানে আমরা মানতে পারছি না, এটা কেমনে সম্ভব, মানে এটা উনার মতো লোক কেমনে সম্ভব। কিন্তু ফ্রড সাধারণত ওরাই করে। এবং ফ্রডের নিয়ে যখন আপনারা আরো যদি ঘাটেন, আমরা কিছু বইপত্র দিব, ওখানে দেখবেন এখানে বলা আছে কারা ফ্রড করতে পারে জানেন? যে ছুটি নেয় না, দীর্ঘদিন ধরে ছুটি নেয় না, ওরা ফ্রড করে। কে ফ্রড করতে পারে? যে সবার আগে অফিসে আসে, সবার পরে যায়, সে ফ্রড করতে পারে। কে ফ্রড করতে পারে? যে লোকটা খুব বেশি স্ট্রিক্ট, একদম মনে হবে ডকুমেন্টারি, কোনো কিছুতে দুই নাম্বারে নেই, ওই লোক ফ্রড করতে পারে। এগুলো বলা কারণটা হচ্ছে উনি কিন্তু রেগুলার ফ্রড করে তা না, করতে পারে, অপরচুনিটি বা সবকিছু বেশি এটাকে করতে পারে। আর প্রেডেটর ফ্রডস্টার হচ্ছে উল্টা। প্রেডেটর ফ্রডস্টার হচ্ছে ওর জন্য অপরচুনিটি লাগে, ওর পারসিভ প্রেসার এখন খুব একটা লাগে না, ওর মেইন টার্গেটটা হচ্ছে কি, ওর ভালো লাগে এখানে কি ঘটছে, আমি এই জিনিসটাকে একটু বের করি, আমি এই কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল অনেক ভালো, অনেক কিছু, আমি এখান থেকে কিভাবে টাকা সরানো যায় এটা আমি বের করবো। ও তখন করে এটা, এটাকে বলা হয় প্রেডেটর, শিকারী, প্রেডেটর ফ্রডস্টার। এক্সিডেন্টাল ফ্রডস্টার যে অ্যাক্সিডেন্টলি ঘটেছে, প্রেডেটর ফ্রডস্টার যে ইন্টেনশনালি করতে থাকে। এই প্রেডেটর ফ্রডস্টার কিন্তু একসময় অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার ছিল। অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার অনেক সময় হয় কি, একবারই করে লাইফে, করে ভালো মানুষ হয়ে যায়, পীর বুজুর্গ, আল্লাহ তওবা তিল্লা করছি, যা করছি ভুল করছি, আল্লাহ তুমি জানো, আল্লাহ আমি ইচ্ছে করে করি না, এই টাইপের একটা ভাব থাকে। আর প্রেডেটর ফ্রডস্টার হচ্ছে ওরা ইন্টেনশনালি করে, এবং দে আর লুকিং, এবং প্রেডেটর ফ্রড, অ্যাক্সিডেন্টাল ফ্রডস্টার দে আর ভেরি অ্যাফ্রেড অফ দ্য অডিটর। আর প্রেডেটর ফ্রডস্টার দে আর লুকিং ফর দ্য অডিটর, কারণ ও তো ডকুমেন্টারি সবকিছু ঠিক আছে, ও তখন বলে তুমি অডিটর আসো, তুমি বের করে দেখি কি হয়েছে, আমি তো কিছু করিনি। এবং দে আর ভেরি ড্যাম কনফিডেন্ট থাকে। এবং প্রেডেটর ফ্রডস্টার প্রতিদিন ফ্রড করে না, কোনো হয়তো 5 বছর, একটা একটা কোম্পানি তো 5 বছর চাকরি করছে, হয়তো একটা টাকাও সরায় নাই, ষষ্ঠ বছরে গিয়ে হয়তো দেখবেন এক ধাক্কা 50 লাখ টাকা ব্যাক করে টাকা সরাই দিচ্ছে, এটাকে বলা হয় প্রেডেটর ফ্রডস্টার। এই প্রেডেটর ফ্রডস্টার অপরচুনিটির জন্য করে না, ওরা করে ক্যাপাবিলিটির জন্য, দে লাভ ইট, মানে আমার ওই ক্যাপাসিটি আছে, আমাকে কেউ আটকাতে পারছে না। এবং এই সব কিছু মিলে এরপর কিছু জিনিস আসছিল, একটা হচ্ছে সার্ভেন্স অক্সলে অ্যাক্ট। সার্ভেন্স অক্সলে অ্যাক্ট মানে যেখানে কোম্পানির কিছু রুলস আনলো 2002 সালে, যখন বড় বড় এনরন টেনরন অনেকগুলো ঝামেলা হলো, ওই সার্ভেন্স অক্সলে অ্যাক্ট আসলো। এটার পর আরো একটা কি আসলো জানেন? এটা হচ্ছে আমরা খুব ইউজ করি এখন, কসো। কসো কিউব, আপনার যে অপারেশন রিপোর্টিং কমপ্লায়েন্স এই পার্টটা নিয়ে যে কসোর যে জিনিসটা আসছে, কমিটি অফ স্পন্সরিং অর্গানাইজেশন অফ ট্রেড অ্যাওয়ে কমিশন, যেটা ইন্টারনাল কন্ট্রোলের একটা মেজর সূত্র, যেখানে আমরা কন্ট্রোল এনভায়রনমেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন কমিউনিকেশন মনিটরিং অ্যাক্টিভিটিস সবগুলো যে চেক করে আমাদের যে কাজটা করে, এটাকে বলা হয় কসো। এই সবগুলো আসছে কিন্তু এই ফ্রড ইন্টারের জন্য। আর এন্ড অফ দ্য ডে সবকিছুর মূলটা কি, আপনার যত কিছুই করেন এটা হচ্ছে মানি লন্ডারিং। আমি আপনি দুই নাম্বারই করলে, আমরা এখানে যারা আছি 40-44 জন যারা আছি, আমাদের দুই নাম্বারই হচ্ছে, ধরেন ধরলাম আমরা অনেক বড় দুই নাম্বারই করছি, এটা কত, 1 কোটি টাকা হবে, হ্যাঁ আমাদের এন্ডে 1 কোটি টাকা আসলে এই মুহূর্তে লাইনে ফেলে দেওয়া, মানে আপনার লাইনে এনে সেট করে ঢুকে দেওয়া খুব একটা ইস্যু না। কিরকম ইস্যু না, আমার 1 কোটি টাকা আমার ঘুষ নিলাম কোন একটা কাজে, 1 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেলাম, আমি এবার লিগালি ডকুমেন্ট ক্রিয়েট করলাম, আমি ট্যাক্স অফিসে জমা দিলাম, আমার 1 কোটি টাকা গ্রামের কিছু জমি ছিল, যে জমিগুলোর দাম ছিল আসলে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, আজ থেকে 30 বছর আগে আমার বাবার সময়। এখন আমি পাচ্ছি, আমি জমিটা বেচে দিচ্ছি, 1 কোটি টাকা পাচ্ছি, এখন জমির দাম বেশি, আমি দিস ইজ মাই লিগাল মানি, দিস ইজ মাই ডকুমেন্ট ডিট, সবকিছু দেখালাম, দেখে আমি সুন্দর করে এটা নিয়ে বেরোয় 1 কোটি টাকাটা নিয়ে, এটা খুব বড় ইস্যু না আসলে। বা আমি লোন নিচ্ছি, আমার ফ্রেন্ডের থেকে আমি একটা লোন নিয়েছি 1 কোটি টাকা, আমার ফ্রেন্ডও বলে দিলে হ্যাঁ আমি ওকে লোন নিয়েছি, ভেরি ইজি, মানে 1 কোটি টাকা ভেরি ইজি। কিন্তু আমার আবার ধরেন এই 1 কোটি টাকা, যে লোক একদম একটু আগে যার কথা বললাম, যার আসলে অ্যাকাউন্টে 5 লাখ টাকাও নাই, মানে টোটাল যা 5 লাখ টাকা বের করার ক্ষমতা নাই, উনার কাছে কিন্তু 1 কোটি টাকা হয়তো আবার অনেক বড় অ্যামাউন্ট উনার অ্যাকাউন্টে। আবার আমাদের কথা বাদ দেন, ধরেন একজন সালমান এফ রহমান, সালমান এফ রহমানের ব্যাংক অ্যাকাউন্টে 50 কোটি টাকাও কোনো ইস্যু, 100 কোটি টাকাও ইস্যু না, এটা আপনার ট্যাক্স অথরিটি বা লিগাল, মানে আমরা ইয়ের উপরে বাদ দিই, মানে আহ ক্ষমতার পার্টটা বাদ দিই, আমরা জাস্ট ওনার স্ট্যাটাসে বলছি, মানে উনি কয়েকটা কোম্পানির ডিরেক্টর, বাংলাদেশের টপ ক্লাস কোম্পানির ডিরেক্টর, উনার 50 কোটি টাকা 100 কোটি টাকা থাকতেই পারে, এটা কিন্তু কোনো ইস্যু না। কিন্তু ইস্যুটা হলো ধরেন এখানে আমি আপনি
সাম হয় 100 কোটি টাকা পাইলাম, কোন একটা 2 নাম্বার করছি, মেজর 2 নাম্বারে করে ফেলছি জোকে, বা জোকে মানে কি, উত্তেজিত কোনোভাবে করে ফেললাম। এখন 2 নাম্বারই করার পর তো আমাদের প্রথম ইস্যুটা হচ্ছে আমরা পুলিশ দিয়ে বাঁচতে পারবো কিনা, আমাদের তো ওই ক্যাপাসিটি নেই। এখন ধরেন সামহ আমরা বাঁচতেও পারছি, কিন্তু এই 100 কোটি টাকা এখন আমরা ঢুকাবো কি? আপনি আপনার গ্রামের জমি বেচে 100 কোটি টাকা পাইছেন, এটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনি আমাকে কোন ফ্রেন্ড আমাকে 100 কোটি টাকা দিচ্ছে, এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। তখন আমাদের কি করতে হয় জানেন? তখন আমাদের এই টাকাটাকে নিয়ে ঘুরাইতে হবে। এই টাকাটা কিভাবে ঘুরাচ্ছি আমরা? আমি আমার ওয়াইফের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ঢুকেছি, ভাবির অ্যাকাউন্টে 1 কোটি টাকা দিলাম, বউয়ের account মানে এইভাবে দিলাম, আমার বউয়ের আমার অ্যাকাউন্ট থেকে বউয়ের অ্যাকাউন্টে, মানে এগুলো নানাভাবে ঘুরাচ্ছে, ঘুরে শেষ হয় না, যেহেতু 100 কোটি টাকার মামলা। এরপরে হলাম কি, আমি বললাম কি ভাই, ওই মালয়েশিয়ার একটা অ্যাকাউন্টে তুমি হুন্ডি করে পাঠাও, মালয়েশিয়া আমার একটা পার্টি আছে, ওকে ও ওখানে পাঠালো, মালয়েশিয়া ওই টাকাটা পাঠালো ধরেন ডেনমার্কে, ডেনমার্ক থেকে ওই টাকাটা গেল দুবাইতে, দুবাই থেকে ওই টাকাটা গেল ইউএসএ, ইউএসএ থেকে আমার ফ্রেন্ড এই টাকাটা আমার এখানে পাঠাইলো। কি হিসেবে? এটা হচ্ছে আমাকে উনি ও বাংলাদেশে একটা ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টর হিসেবে সে আমাকে টাকা দিচ্ছে আমি যেন ইনভেস্ট করি। আমি টাকার বাবা প্রণোদনও পাইলাম। হ্যাঁ, এখানে সব এন্ডে ঘাটে ঘাটে টাকা গেছে, মানে আমি 100 কোটি টাকাটা যখন ফাইনালি সব হাত ঘুরে আমার কাছে আসছে, আমি হয়তো 90 টাকা পাইলাম, 90 কোটি টাকা পেয়েছি। কিন্তু এই 90 কোটি টাকা কিন্তু এখন লিগাল মানি, এই 90 কোটি টাকা আমার লিগ্যাল মানি। এই 90 কোটি টাকা পাওয়ার জন্য আমার মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য যে আমি যদি এই 100 কোটি টাকা লিগালি বা রাখতে না পারি, আমি 100 কোটি টাকা কিন্তু কোনোদিন এনজয় করতে পারবো না। আমি একটা 10 কোটি টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনতে পারবো না। আমি গুলশানে একটা ফ্ল্যাট কিনতে পারবো না আমার টাকা থাকা সত্ত্বেও। কারণটা হচ্ছে আমি এগুলো এনজয় করতে গেলে চোখে পড়ে যায়, তখন একটা প্রবলেম হবে। আবার অ্যাকাউন্টে এতগুলো টাকা আসছে, আমি ওটা এনবিআর দেখাতে পারবো, তাহলে আমি টাকাটা চুরি করলাম কেন? মানে 100 কোটি টাকা চুরি করলাম কেন? মানে কালেকশন অফ ডার্টি মানি। তাহলে এটাকে বলা হচ্ছে আসলে মানি লন্ডারিং, কালেকশন অফ ডার্টি মানি। এই ডার্টি মানিটাকে প্লেসমেন্ট করে, কোথায় কেন করে? ইন্টিগ্রেট টু দা ফাইন্যান্সিয়াল সিস্টেমে আনার জন্য। এটাকে এরপর লেয়ারিং করা হয়, ওই যে লেয়ারিং, ছোট অ্যামাউন্ট, ধরেন আমি 1 কোটি টাকা মারলাম, 1 কোটি টাকা আমি এখন আমার বইয়ের অ্যাকাউন্টে 20 লাখ টাকা জমা দিচ্ছি, আমার ছেলের অ্যাকাউন্টে 15 লাখ টাকা জমা দিচ্ছি, আমার অ্যাকাউন্টে 10 লাখ দিলাম, এই করে ওই টাকাটা আমার এখানে আনলাম, আমারটা ওইখানে আনলাম, বইয়ের নামে গাড়ি কিনলাম। এগুলো হচ্ছে আমরা কি করছি? লেয়ারিং করছি। ঘুষ খায় দেখবেন, ঘুষখোরদের গাড়ি থাকে বইয়ের নামে, তারপর আপনার এক ছেলের নামে থাকবে ফ্ল্যাট, আরেক ছেলের নামে ওইটা। কারণ হচ্ছে টাকাটা তো ডিরেক্ট দেখাতে পারছে। এই লেয়ারিং করে এরপর এটা টাকাটা ঘুরে, বুঝছেন? এই অফশোর ব্যাংক, লোন টু ওয়াই, পেমেন্ট টু ওয়াই, ফলস ইনভয়েস করছে, এই করে করে এটা ইন্টিগ্রেশন করে আলটিমেট আবার যখন ঢুকানোর পর, এরপর আমি পারচেজ অফ লাক্সারি অ্যাসেটস, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টে যাচ্ছি। দিস ইজ কল্ড, আমি একদম সিম্পল এখন জাস্ট বোঝার জন্য বলছি, মানে জিনিসটা তো আসলে এত ছোট না। ইভেন আমাদের দেশ, হোল ওয়ার্ল্ডে মানি লন্ডারিং একটা অনেক বড় একটা কঠিন একটা, হোল ওয়ার্ল্ডে, বাংলাদেশেও। ইভেন একটা এক্সাম্পল হিসেবে বলি, যেহেতু আমরা এটা খুব সাফার করি, আপনার বাংলাদেশের ল মানে এটা লিগ্যাল একটা ল। ধরেন আমি একটা ইউএস এর একটা ইনস্টিটিউটের মেম্বার, এই যে আমি একটু পর দেখাবো আপনাদের, আপনারা চাইলে এটা করার পর আপনারা সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট বা সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট হিসেবে আপনারা ইনস্টিটিউট অফ ফরেন্সিক অ্যাকাউন্টেন্টে আপনারা সার্টিফিকেট নিতে পারবেন। এখন এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনাকে $480 পে করতে হবে, $480। এখন $480 যে আপনি পে করবেন, আপনি ক্রেডিট কার্ড ধরেন আছে, আপনি ক্রেডিট কার্ডে মারলেন চার্জ, ফোন দিলেন, আমি ক্রেডিট কার্ডে পেমেন্ট আছে, পেমেন্ট করলো, দিলেন, ক্রেডিট কার্ডে টাকাটা গেল না। আপনি আবার ফোন দিলেন, টাকা গেল না কেন? বলে ভাই বাংলাদেশ ব্যাংকের এস পার ইনস্ট্রাকশন আপনি ইউ ক্যানট পে মোর দেন $300 এট ওয়ান ট্রানজাকশন। আপনি $480 পে করতে চাইলে আপনি দুইবারে পে করেন, একবার $300 করেন, একবার $180 করেন। তখন আপনি বলেন ভাই ওরা তো অ্যালাউ করবেন, ওদের কথা হচ্ছে আমাকে এটা এট এ টাইম দিতে হবে। তখন এই ঘষাঘষি করছেন, এখানে যদি সামহাও আপনার পরিচিত, একটু পরিচিত, অথবা ওই ব্যাংকের সাথে আপনার ট্রানজেকশন থাকে, অথবা কিছু কিছু ব্যাংক একটু রিজিড কম থাকে, তখন ওরা আপনাকে বলবে আপনি একটা ইনভয়েস আনেন, ইনভয়েস দিয়ে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দেন, অ্যাপ্লিকেশন করার পর আমরা ফর দিস ট্রানজাকশন অনলি আমরা আপনাকে $480 পে করতে দিব। ঠিক আছে, আপনি এটা করলেন, ধরেন ওরাও এলাও করলো, আপনি এক ট্রানজাকশন $480 পে করে দিলেন, এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হলো এখন আপনার ক্রেডিট কার্ডই নেই, আপনি কেমনে পে করবেন? এখন আপনি দেখলেন কি ইউএসএ তে আপনার ক্লোজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, ওইটার ফোন দিলেন, এই দোস্ত আমার একটা ইউএসএ পেমেন্ট করে দিয়ে পেবলে, পেবল তো বাংলাদেশ থেকে অ্যালাউড না, আবার গ্লোবালি একটু বাংলা মানে পেবলে বাংলাদেশের নামই নেই, আপনি অ্যাকাউন্টই ওপেন করতে পারবেন না, পেমেন্টও করে। তো এখন আপনি তখন ফোন করে বললেন কি আমি আমার একটা পেমেন্ট আছে, আমি তোমাকে একটু পাঠাচ্ছি ওয়েবসাইটটা, তুমি ওয়েবসাইটে গিয়ে আমার নামটা দিয়ে তুমি পেমেন্টটা করে আমাকে একটু ইনভয়েসটা পাঠিয়ে দাও।
আর আমি এখানে তোমার আব্বাকে টাকাটা দিয়ে দিচ্ছি, বা তুমি দেশে আসলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ওই ছেলে ওইখানে পেমেন্ট করে দিল আপনার ফ্রেন্ড, আপনি এখানে আপনার আব্বাকে দিলেন ওই $480 ইকুইভ্যালেন্ট পেমেন্টটা দিয়ে দিলেন। দিস ইজ অলসো মানি লন্ডারিং। মানে মানি লন্ডারিংটা এত কঠিন এটা বোঝানোর জন্য বললাম। মানে মানি লন্ডারিং এর মেইন ইস্যুটাই হচ্ছে আপনি যখন ওইখান থেকে পেমেন্ট করে দিল, এখানে বিডিটি করলেন, এখন ওদের কথা হচ্ছে এই ডলারটা এখানে লিগালি যে ঢুকতো বা যেহেতু এরকম কোনো ক্যালকুলেশনের বাইরে একটা ট্রানজাকশন হয়ে গেছে, এনিথিং ক্যালকুলেশনের বাইরে মানে সেন্ট্রাল ব্যাংকের বাইরে ট্রানজাকশন হয়ে গেছে, দিস ইজ কল্ড মানি লন্ডারিং। আপনারা এই কোর্সটা যারা করবেন, আপনারা কোর্স শেষে আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা এই সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট অথবা এই সার্টিফাইড প্রফেশনাল ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট এই সার্টিফিকেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন ইনস্টিটিউট অফ ফরেন্সিক অ্যাকাউন্টিং থেকে। আর কোর্স সম্পর্কে একটু বলি, আপনাদের এই কোর্সটা হচ্ছে আসলে অনলাইন রেকর্ডেড ক্লাস। আমাদের এই কোর্সটা অনলাইন রেকর্ডেড ক্লাস। এটা অনলাইন রেকর্ডেড ক্লাস হওয়ার কারণটা হচ্ছে আমরা একসময় এটা ক্লাস রেকর্ডটা আসছে কোত্থেকে, রেকর্ডটার সাথে আগে লাইভ ক্লাস হয়েছে, আমি নিতাম একসময় লাইভ ক্লাস নিতাম। এবং যেটা বলছিলাম একসময় লাইভ ক্লাসে আমাদের প্রচুর ইয়ে হতো, মানে একদম কর্পোরেট টাইপের ছিল। আমাদের ধরেন কি যেন একটা নাম, সিআইএমওয়াইটি বোধ হয়, মানে ওনারা হচ্ছেন আপনার গমের উপরে বিভিন্ন গ্লোবালি আর্জেন্টিনার একটা কোম্পানি, ওরা অনেক কিছু কাজ করেন। তারপর আপনার ব্র্যাকের প্রতিষ্ঠান, এরকম বেশ কিছু, একসময় এটা কর্পোরেট টাইপের ছিল। করোনার সময় 2020-21 সালে আমাদের এই কোর্সটা লাইক এ কর্পোরেট, মানে একটা কোম্পানির থেকে 10 জন 15 জন জয়েন করেছে, 20 জন জয়েন করেছে, আমরা কোর্সটা রান করেছি। তা পরবর্তীতে করোনার পরে আবার এটা একটা পর্যায়ে গিয়ে দেখা গেল কি এটার কি ইন্টারেস্ট আছে। এই কোর্সটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ 10-এর নিচে লোক হয় না কখনোই আলহামদুলিল্লাহ, কিন্তু আবার খুব বেশিও হয় না, এই 10, 12, 15, আবার কোনো ব্যাচে। তা আমরা প্রতি 1-2 মাস পর পর কোর্সটা অফার করি। অফার করার পর আমরা এই কোর্সের রেকর্ডেড হিসেবেই সেল করি। এটা দুইটা সুবিধা হলো কি, রেকর্ডেডের একটা সুবিধা হলো আমার লোক যাই হোক আমরা কোর্সটার অফার করতে পারি, এটা আমাদের একটা সুবিধা। অডিয়েন্সের সুবিধা হচ্ছে ওনাদের কোনো বাইন্ডিংস থাকছে না, ওনাদের সুবিধা মতো ওনারা ক্লাসগুলো দেখে নিতে পারে। ক্লাস 5টা রেকর্ডেড ক্লাস। এবং এইখানে আপনাদের এই অনলাইন রেকর্ডেড ক্লাস আপনারা যারা ভর্তি হবেন আপনাদেরকে আমরা একটা ওয়েব পোর্টালে অ্যাক্সেস দিব, একই সাথে আমরা ক্লাস রেকর্ডিং গুলো লিঙ্কটাও দিয়ে দিই সরাসরি। আর যারা করবেন, আমি পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে জানুয়ারি মাসে আপনারা প্ল্যান করেন, জানুয়ারি মাসে আপনারা পরীক্ষাটা দিয়ে দিবেন যারা নেবেন। এটা 1 মাসের বেশি লাগবে না এই কোর্সটা করতে। কেউ যদি বলেন ফেব্রুয়ারিতে দিব তাও দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমার পার্সোনাল রেকমেন্ডেশন জানুন। আমি একটা কথা খুব বিশ্বাস করি, আমি আবার পাশ করা সাইকোলজিস্ট, মানে একদম সাইকোলজিস্ট হিসেবে কাজ করি, এখন আসলে আমি এগুলো করি না। ওই হিসাবে আমি বলছি হিউম্যান নেচারটা হচ্ছে আপনি যত ছাড় দিবেন আপনি এটা তত বাড়বে। আপনি যদি বলেন আমার এই কোর্সটা করে আমি পরীক্ষা দিব মার্চে, আপনি মার্চেও দিতে পারবেন। আপনি যদি আমি পরীক্ষা করে আগামী বছর ডিসেম্বরে পরীক্ষা দিব তাও দিতে পারবেন। আপনি যদি বলেন আমি এই কোর্সটা করে 1 সপ্তাহ পর পরীক্ষা দিতে পারবো, আপনি 1 সপ্তাহ পর পরীক্ষা দিতে পারবেন। কারণ এটা ওইরকম কোনো আহ, খুব টেকনিক্যাল কোনো কিছু না, এটা মোস্ট অন কমন সেন্স। তো ওই জন্য আমার একটা রেকমেন্ড হচ্ছে আপনারা যারা ভর্তি হবেন রেকর্ডেড ক্লাসগুলো করলেন, করার পর আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে পরীক্ষাটা দিয়ে দিবেন। ফাইনাল এক্সাম হবে 3rd উইক অফ জানুয়ারি বা 3rd উইক অফ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারিটা 3rd উইক না হয় 2nd উইকও হতে পারে, কারণ 3rd উইকে বোধ হয় ইলেকশন। এই ইলেকশনের আগে পরীক্ষাটা হয়ে যাবে। কোয়েশ্চেন টাইপ হচ্ছে এমসিকিউ, মার্কস হচ্ছে 100, ডিউরেশন 90 মিনিট। 100 মার্কস বলতে এখানে 100টা কোয়েশ্চেন না, অনেক কোয়েশ্চেন বলতে 2 নাম্বার করে আছে, অনেক কোয়েশ্চেন 1 নাম্বার, 60টা বলে 60 মার্কস এমসিকিউ কোয়েশ্চেন আছে। আর কোর্স ফি 12,000 টাকা, আমরা যদি 10,000 টাকা অফার করছি এটা এখন। আপনারা এই কোর্সের সাথে যারা এডমিশন নেবেন আপনারা কোর্স রেকর্ডিং ছাড়াও আপনারা যেটা পাবেন ইয়েটা পাবেন, আপনারা একটা হার্ড কপি বই পাবেন, হার্ড কপি বই পাবেন যেখানে ফুল প্রেজেন্টেশনে যা আছে সব বই আছে। তারপরও আমরা ওই বইটারও সফট কপি দিই। এর বাহিরে আমরা ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট পাকিস্তানে ওদের ফরেন্সিক অ্যাকাউন্টিং একটা পেপার আছে, ওই পেপারের একটা ইবুক আছে। ওদের সাথে আমাদের একসময় এমওইউ হয়েছিল, এমওইউ হওয়ার পর আমরা এটা আবার ডিসকন্টিনিউ করতে পারিনি ডিউ টু পেমেন্ট ইস্যু। বাংলাদেশ থেকে পাকিস্তানে পেমেন্ট করা যায় না, দেখলাম এটা নেগেটিভ ইস্যুও ক্রিয়েট হয়, আমরা পরবর্তী ওদের সাথে ডিসকন্টিনিউ করেছি, কিন্তু ওনাদের বইটা আছে আমাদের কাছে ফরেন্সিক অ্যাকাউন্টিং। আপনারা ভর্তি হলে আপনাদেরকে আমরা ইবুকটা প্রোভাইড করবো। তারপর আমরা আরেকটা বোনাস হিসেবে আরেকটা বই দিব, ফ্রড অডিটিং এন্ড ফরেন্সিক অ্যাকাউন্টিং। এটা উইলের একটা বই, বইটা বেশ ভালো, বেশ ভালো একটা বই, এই বইটা আপনাদেরকে আমরা দিব। আর বোনাস হিসেবে আপনারা একটা ফ্রি রেকর্ডেড ক্লাস পাবেন ইন্টারনাল কন্ট্রোলের উপরে, যেটা আমাদের সুকান্ত ভট্টাচার্য, উনি আমাদের ইন্টারনাল অডিটের একটা কোর্স করান, উনি এখানে ইন্টারনাল কন্ট্রোলের উপর কয়েকটা ক্লাস নেন, ওইখান থেকে আপনারা রেকর্ডেড একটা ক্লাস পাবেন। আর এটা হচ্ছে ফ্রড অডিটিং ফরেন্সিক অ্যাকাউন্টিং উইলির বইটা, এটা আপনারা পাচ্ছেন।
এর বাইরে এডিশনালি আপনাদের একটা অপরচুনিটি হচ্ছে, আপনারা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে আপনারা ডিপ্লোমা ইন প্রফেশনাল ডিপ্লোমা ইন ফরেনসিক অ্যাকাউন্টিং এই সার্টিফিকেটটা নিতে পারবেন চাইলে, এটা আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে এডিশনাল একটা পেমেন্ট করার পরে। আর একটা হলো, একটু জিনিসটা একটু দেখাই দিই, তারপর আমি আপনাদের একটু কোশ্চেন আনসার থাকলে ওটা নিচ্ছি। এটা হলো আপনাদেরকে, এখানে আমরা একটা, আমাদের এটা একটা ই লার্নিং পোর্টাল, এখানে আমরা একটা অ্যাক্সেস দিব ই লার্নিং পোর্টাল। এই ই লার্নিং পোর্টালে অ্যাকাউন্টস এন্ড বিজনেস কোর্সের আন্ডারে যখন যাবেন, এই অ্যাকাউন্টস এন্ড রিস্ক ম্যানেজমেন্টে দেখেন আপনার এই প্রফেশনাল ডিপ্লোমা, যাকাত, শরিয়া, এই যে প্রফেশনাল সার্টিফাইড ফ্রড এন্ড ফরেনসিক প্রফেশন, এখানে আপনারা যখন অ্যাক্সেসে ঢুকবেন, এইখানে ঢোকার পর আপনারা এই যে এখানে একটা কারিকুলাম অপশন আছে, এই কারিকুলামে গেলে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 6। ডে 6টা হচ্ছে মেনলি রিভিশন। আমরা যে পরীক্ষা কিভাবে হবে না হবে ওই বিষয়টা নিয়ে একটা ক্লাস করতাম, ওই রিভিশন। মানে টোটাল সবকিছুই আপনারা এখানে পাবেন। আর এইটার শেষে আপনারা এই যে স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা, আপনারা এখানে একটা আমাদের ভেরিফিকেশনে, লার্নিং ভেরিফিকেশনে যদি যান, মানে আমাদেরটাতে যদি যান, আমাদের নাম্বার হচ্ছে 1137 গেলেই এখানে দেখবেন একাডেমি ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এই যে আমরা প্রফেশনাল ডিপ্লোমা ইন ফরেনসিক অ্যাকাউন্টিং, এই সার্টিফিকেটটা আপনারা চাইলে এটা এডিশনাল পেমেন্ট করতে হবে, এডিশনাল পেমেন্ট করে নিতে পারবেন। এবং ওই সার্টিফিকেট ভেরিফায়েবল বলতে আপনারা ধরেন একটা যে কোনো একটা সার্টিফিকেট দেখায় আমাদের, এটা ধরেন মনিরুজ্জামান, উনি এটা ওনার সার্টিফিকেট নাম্বার, ওনার বাবার নাম, ওনার ডেট অফ বার্থ, উনি কোন কোর্সটা করেছেন, কোর্স কখন শুরু হয়েছিল, কখন বন্ধ হয়েছিল, সবকিছু আপনারা এই সার্টিফিকেটটা পাবেন। আর ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, এদের এখানে আপনার দুটো সার্টিফিকেশন আছে ফরেনসিকে যদি যান, একটা হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, আর একটা হচ্ছে সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট, সিএফএস। এই দুটো আপনারা এখান থেকে নিতে পারবেন চাই, এটা আপনাদের কল। এগুলো এডিশনাল পেমেন্ট, এগুলো $240 করে এটার ক্ষেত্রে, আর ওটা হচ্ছে $50 স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল। এগুলো হচ্ছে কোর্সের বাইরে। আর এই কোর্স করে আপনারা সরাসরি আগে সিএফএফপিটা আগে এটা নিতে হবে, ওটা নেওয়ার পর বাদ বাকিগুলো আপনারা নিতে পারেন। এটা ছিল আমার মেইনলি আপনাদেরকে একটু বোঝানো, একটা প্রায় 1 ঘন্টার মতো একটা সেশন নিলাম। আপনাদের ধন্যবাদ, আপনারা যে ধৈর্য ধরে ছিলেন। কারণ সবাই তো অ্যাডমিশন নিয়েছেন তা না, ইন্টারেস্ট থেকে ছিলেন যেহেতু, এটার জন্য আপনাদেরকে একটু অ্যাডভান্স ধন্যবাদ দিই। যাদের মানে যারা কোর্স করবেন তো করলেন, যারা করলেন না তাদেরকে আমাদের কৃতজ্ঞতা যে আপনারা আমার এতক্ষণ ধরে এক চাটি একটা বকবক শুনেছেন আর কি। আর এখন হলো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড বা ভর্তি রিলেটেড, করলে আমরা এগুলো দিতে পারবো আর কি, ইনশাআল্লাহ। সাদ ভাই, আপনাদের এই এক্সামে কি নেগেটিভ স্কোরিং হয়? না, আমাদের কোনো নেগেটিভ স্কোরিং নাই। আমাদের এটা যাই অ্যান্সার করবেন তাই পাবেন, এবং আমাদের মার্কিং ভালো, 70%, 80% এভারেজে সবাই পায়। খুব কঠিন না এটা, আমরা জীবনে সার্টিফিকেশন অথরিটি কে? এটা হচ্ছে আইএসএমএফ, ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স। এটা ইউএস এর একটা সার্টিফিকেশন বডি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম দেলোয়ার ভাই। আচ্ছা, এটা এই সার্টিফিকেট কি ভেরিফাই করা যায়? অবশ্যই ভেরিফাই করাবেন, সবগুলো সার্টিফিকেটই ভেরিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর আমার আরো কিছু প্রশ্ন আছে। জি জি, প্লিজ ভাই। আহ, যে মানে কোর্স যেটা কারিকুলাম থাকবে, এটার হার্ড কপি হবে তো না? পিডিএফ কপি বা ওয়ার্ড কপি যেটা হয়। জি জি, পাবেন, হার্ড কপি আমরা দিয়ে দিব, হার্ড কপিও পাবেন, পিডিএফও পাবেন, আরো এডিশনাল মানে অনেক বই পাবেন। মানে মানে মূল কোর্স যেটা, হ্যাঁ হ্যাঁ, মূল কোর্স সেটটাও পাবেন, মূল কোর্সের বাইরে এডিশনালও পাবেন। মানে মূল ওইখানে কোর্সের বাইরে হলো একই জিনিস, দিন শেষে ফ্রড এন্ড হুম হুম, ফরেনসিক রিলেটেড সবকিছুই পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা। মানে ওখানে দুইটা বইয়ের নাম দেখা আছে, তো এর বাইরে তো একটা মানে কোর্সের উপরে যেটা সেটা থাকবে। ওটা পাবেন, বই বই, হ্যাঁ। জি জি জি, ওটাও পাবেন। আর বাহির আরেকটা যে সার্টিফিকেশনের কথা বললেন, অন্য সার্টিফিকেশন যেটাতে হলো টাকা লাগবে, সেটা টাকার অঙ্কে কোনটাতে কত লাগতে পারে আনুমানিক আনুমানিক হিসাবে? না, আনুমানিক না, ইনস্টিটিউট অফ সার্টিফাইড ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, আইসিএফএ, এটা হচ্ছে, এটা একটা কানাডিয়ার বডি। ওদের সার্টিফিকেট গুলো রেগুলার প্রাইস হচ্ছে 480 ইউএসডি, 480।
কিন্তু এটা ওরা আমাদেরকে 50% ডিসকাউন্টে দিচ্ছে, মানে আপনাদের $240 করে লাগবে। তাহলে 240 গুণ 120, তাহলে এটা কত? 24 দুগুণ, মানে এটা বোধহয় 30,000 টাকার মতো আর কি, 30,000 টাকার মতো করে লাগবে সার্টিফিকেটের জন্য। আর যেটা ডিপ্লোমাটা হচ্ছে $50 কানাডিয়ান। তাহলে $50 কানাডিয়ান, 90 টাকা করে হলে এটা হচ্ছে 4,500 টাকা। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে কি কারিকুলাম সেম, মানে এটা এক্সাম যেগুলো এডিশনাল কোনো কোর্স নাই, এটা হচ্ছে আমাদের এই কোর্সটারই সমস্ত কোর্স কারিকুলাম ম্যাটেরিয়াল সবকিছু পাঠানোর পর, মানে আমি ধরেন এটা চাইলে ওদের আন্ডারে প্রফেশনাল ডিপ্লোমা ইন ফরেনসিক অ্যাকাউন্টিং নামেই কিন্তু আমি কোর্সটা দিলে তখন ওই সার্টিফিকেটই পাবেন না, মানে ওরা এখানে তো জানছেন। 6টা ক্লাস। হ্যাঁ, এখানে তো 6টা ক্লাস আপনি বললেন। লাস্টের ক্লাসটা হচ্ছে এক্সাম প্রিপারেশন। তার মানে রিভিশন। 5টা ক্লাসে ফুল সিলেবাস কমপ্লিট। যে 5টা ক্লাসের সিলেবাস কমপ্লিট, কারণ কতক্ষণের এরপরে এক একটা ক্লাসের ডিউরেশন? একটা ক্লাস 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, কোনোটা 2 ঘন্টা, এর বেশি নেই। এখানে ইস্যুটা বলি, আপনি যদি এর বাহিরে ফার্দার যেতে চান আপনাকে আসলে যেতে হবে ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যারে চলে যেতে হবে, মানে এর বাইরে আসলে থিওরিটিক্যাল আর কিছু নেই। সফটওয়্যারে ফরেনসিক। হ্যাঁ, ফরেনসিক সফটওয়্যার তাহলে ওই কোনো সফটওয়্যারের ফরেনসিক করার প্রিরিকুইজিট হিসেবে কি এই কোর্সটা করতে হবে? না, প্রসেসর ফরেনসিক বাংলাদেশে নাই ভাই, আপনি চাইলেও করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। মানে আপনি সিএফই অনেক দামি কোর্স, সার্টিফাইড ফর এক্সামিনার সিএফই, কিন্তু সিএফই আপনি করবেন এই থিওরি এগুলো, এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু করা আসলে সম্ভব না। এর বাইরে হচ্ছে আপনি নিজে যদি করতে চান, কারণ একটা হচ্ছে কি ধরেন সিএ, সিএমএ এগুলো যখন লোকজন পড়তে আসে, সিএফএস, এখানে লোকজন একটা লং কোর্স প্রিপারেশন নিয়ে আসে, 1 বছর 2 বছর ধরে পড়বেন, ধাপে ধাপে পড়ে পাশ করবেন, কারণ আপনি ওটার ওই রেজাল্টটা পাবেন, বেনিফিটটা পাবেন। এখন আমি ধরেন একটা একদম 2 বছরের একটা ফরেনসিকের একটা কোর্স ডিজাইন করলাম, আমি ফরেনসিক কোর্স ডিজাইন করে আপনাদেরকে অফার করলাম, এবং আপনারা দেখলেন কি 2 বছর পরে আপনারা বেশ ভালো ফরেনসিকের অনেক কিছু শিখে টিকে বেরোবেন। এখন 2 বছর যে ইনভেস্ট করবেন, এই 2 বছর ইনভেস্টমেন্টের আপনি যদি বলেন হোয়াট ইজ দ্য রেজাল্ট, রেজাল্ট ইজ আলটিমেট জিরো। মানে বাংলাদেশের পার্সপেক্টিভে রেজাল্ট ইজ জিরো। বাংলাদেশে ফরেনসিক অ্যাকাউন্টিং মাত্র শুরু হয়েছে, মাত্র রিসেন্টলি ফরেনসিক অ্যাকাউন্টিং নিয়ে কথা হচ্ছে আপনার অগাস্টের পর থেকে। এটা আমাদের এই কোর্সটাতে কিন্তু বেশ বড় একটা অংশ মাঝে জয়েন করেছিল আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা প্র্যাকটিসিং, মানে যাদের ফার্ম খুলেছে ওরা। উনাদের কারণটা হচ্ছে উনারা ওই নামটা উনার রিকোয়ারমেন্ট, মানে আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক বলছে ফরেনসিক অ্যাকাউন্টিং, ফরেনসিক অডিট করবে, ওই ইনস্টিটিউটের জন্য ফরেনসিক অডিট করবে, অডিটরদের কাছে ফরেনসিক অডিট কোটেশন চাচ্ছে, তখন উনাদের একটু বলার ইস্যু আসছে কি আই এম এ ফরেনসিক অডিটর বা আমি ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। ওই সময় ওনারা এই সার্টিফিকেট গুলো প্রচুর নিয়েছে গত অগাস্টের পর থেকে, মানে আমাদের মনে আছে অগাস্টের পরে বোধহয় মানে 30 জন 40 জন করে শুধু নিয়েই যাচ্ছিল আর কি, অবস্থাটা ওরকম হয়েছিল ওই সময়। কারণ ওনার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই। জি সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ। খুব একটা ইন্টারেক্টিভ সেশন ছিল, খুবই ভালো লেগেছে আপনার সেশনটা, এবং থ্যাংক ইউ সো ডেলিভারি মাচ। চমৎকার ছিল। আচ্ছা, আমার একটা জানার ছিল যে এখানে পাস মার্ক কি 50? 50%, মানে 50 নাম্বার না, 50%। জি, টোটাল মার্কস কি 100? টোটাল আমি এই মুহূর্তে ঠিক মনে নেই, আমি যতটুকু জানি 100, মানে আমি আসলে কোশ্চেনটা ঘাঁটি নেই বেশ কিছুদিন। কোশ্চেন আচ্ছা, মানে মার্কস 100, কিন্তু ভেতরে কোশ্চেন বোধহয় 100 নেই, কোশ্চেন বোধহয় কোনোটা 2 কোনোটা 1 এভাবে করে আর কি। ওয়েটেজটা হয়তো একটু কম বেশি হতে পারে। জি জি ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। সার্টিফিকেশনের ভ্যালিডিটি কি রিনিউ করতে হয় নাকি? না, এদের রিনিউ করতে হয় না, আপনি শুধু কানাডিয়ারটা যদি নেন, মানে সিপিএফএ সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টেন্ট, সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি কি অ্যাটলিস্ট 1 বছর মেম্বারশিপ ফি দিয়ে ফেলোশিপটা নিয়ে নিলেন আর কি, পরে কন্টিনিউ না করলেও পরবর্তীতে জাস্ট ফেলোশিপটা নেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে সার্টিফিকেশন, তারপরে 1 বছর যদি মেম্বারশিপ কন্টিনিউ করি তাহলে সেটা ফেলোশিপ দিয়ে ফেলোশিপ দেয়। নিতে হবে, হ্যাঁ ফেলোশিপ নেওয়া যায়। খরচ কেমন? জি ওয়ালাইকুম আসসালাম। 2 জন বলছেন, দেলোয়ার ভাইয়েরটা কোশ্চেনটা ছিল খরচ কেমন, আমাদের কোর্স ফি 10,000 টাকা, 12,000 টাকা, না কিন্তু এটা না না, ওই যে ফেলোশিপটার জন্য কানাডিয়ান। ফেলোশিপও সেম ভাইয়া, 240 টাকা। মানে না, আগে তো কানাডিয়ানটা কানাডিয়ান নাই, কানাডিয়ানটা ওরা ইউএসডি ডলারে নেয়, ইউএসডি তে নেয়। শাহাদ ভাই, সালাম জি আলাইকুম। রিয়াজ ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ব্যাংকিং সেক্টরে আছি, আমি ডিসপ্লে অ্যান্ড ফ্রড দেখি। মাশাআল্লাহ।
তা আমি অলরেডি সিসা আন্ডারে সার্টিফিকেট পেমেন্ট ইন সিকিউরিটি ইনস্টিটিউটের কোর্স করছি, হ্যাঁ, আন্ডার সিসা। মাশাআল্লাহ। তা আমি যদি আপনার কোর্সটা করি, হ্যাঁ, তা এই সার্টিফিকেশন যদি আমি ধরেন ক্যানাডা থেকে নিলাম আর এক্সামটা ধরেন পরে দিলাম, এটা কি আমার কোনো কাজে আসবে ব্যাংকিং সেক্টরে? আমি একটু মানে আপনি সার্টিফিকেটটা কানাডার থেকে নিলেন, কি পরে দিলেন বললেন, ওই পরের ওই যে লাইনটা বুঝতে যেটা অনলাইন, যেটা এক্সাম, যেটা $460 যেটা এক্সাম, যেটা এক্সামটা। সার্টিফিকেটের গ্রহণযোগ্যতাটা আসলে কেমন এটা জানতে মানে চাচ্ছি। আপনি এক্সাম ফিটা পরে দিলেন বলতে এটাই এই কোশ্চেনটা বুঝি নাই তো আচ্ছা, এটা। আমি বলি, আপনি বললেন না যে আমি যদি অনলাইনে এক্সাম দিই, হ্যাঁ, পাশ করে যেটি, যদি আমি অনলাইনে যদি সিএফআই সার্টিফিকেটটা দিই, সিএফএপিটা যদি করতে চাই অনলাইনে, তাহলে $460 লাগবে, তাই বললেন না আপনি? না না, আপনার ওদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের এই কোর্সটা করলেই সরাসরি আপনি অ্যাক্রেডিটেড। আমাদের এই সিলেবাসটা এটা ধরেই করা হয়েছে, আপনাকে ও আচ্ছা, এডিশনাল কোর্স করতে হবে না। আমি একটু যদি ওয়েবসাইটে দেখাই তাহলে একটু আরেকটু ইজি হবে আপনার জন্য। আচ্ছা, বল তাহলে। ধরেন এটা হচ্ছে আইসিএফএ, হ্যাঁ। জি এখন ওদের এখানে ধরেন কোর্স ফরেনসিকে গিয়ে সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট, কথার কথা জি আমরা এটাতে গেলাম। জি। এই সার্টিফাইড ফ্রড স্পেশাল এটা এখনো ওপেন হয়নি, কি যে যন্ত্রণা। হ্যাঁ ঘুরছে, একটু ঘুরুক, আসুক। হ্যাঁ, সার্টিফাইড ফ্রড স্পেশালিস্ট এখানে কোর্সে কি দেখেন, কোর্স 1 ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, জি, কোর্স 2 কর্পোরেট গভর্নেন্স, কোর্স গভর্নেন্স, 3 হ্যাঁ, ফ্রড প্রিভেনশন স্ট্র্যাটেজি, কোর্স রাইট 4 রাইট ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, কোর্স 5 ফ্রড এক্সামিনেশন এন্ড ডিটেকশন টেকনিক। হ্যাঁ, রাইট রাইট। জি আপনি আলটিমেট এটা ধরেই করা হয়েছে, মানে আপনি এখানে সবই করেই পরীক্ষাটা পাস করেছেন, ওরা আমার কোর্সটা অ্যাক্রেডিটেড করেছে। নর্মালি ওদের থেকে কোর্স করলে আপনাকে আগে কোর্সটা করতে হবে। ওদের এখানে কোর্সগুলো বিভিন্ন ইনস্টিটিউট থেকে করা যায়, $400 $500 করে, তারপর আবার সার্টিফিকেটটা নিতে হয়। আমার এন্ডে হচ্ছে কি আমরা কোর্সটা করে দিচ্ছি, আমরা ওদের অ্যাপ্রুভড স্কুল। এখন আমাদের কোর্সটা ওরা 100% অ্যাক্রেডিট করে, আপনি কোর্স করে আমরা ওদেরকে কনফার্ম করছি আপনি কোর্স করেছেন, পাস করেছেন, ও এবার সার্টিফিকেট ইস্যু করছে। আপনার এখানে আর এডিশনাল কোনো পরীক্ষা নেই। আচ্ছা আচ্ছা। আর এক্সাম ভাই কি আমি, অনলাইন না? এক্সাম অনলাইনে ভাই, অনলাইনে। না, আমরা যেমন ধরেন অন্য ধরনের কোর্স করছি, আমাদেরকে ব্যাংক করাইছে বা নিজে করছি, আমরা কিন্তু ডামি প্র্যাকটিস করছি অনেকগুলা। হ্যাঁ, আপনার কি ডামি প্র্যাকটিস করাবে না সরাসরি আমাদের আমি এক্সাম দিতে? প্র্যাকটিস বলতে আমরা একটা মক টেস্ট নিই আর কি, আর আগের সপ্তাহে একটা মক টেস্ট নিই। আমি দেখাছিলাম একটা, এটা হচ্ছে কি আপনারা যখন কোর্সটা করবেন এখানে বলা আছে মক টেস্ট কোন একটা ফ্রাইডেতে জানুয়ারি ফেব্রুয়ারিতে 3rd উইকে আপনারা ফাইনাল এক্সাম নেবেন। কারণ মক টেস্টটা নিলে একটু সুবিধা হয় আর কি, আপনি একটা ইয়ে করলেন। তবে আমাদের আবার বলছি, আমাদের কোর্স, এই কোর্সটা মোস্ট অন থিওরিটিক্যাল এবং মোস্ট অন আপনার কিসের উপর, প্র্যাকটিক্যাল, মানে আইকিউ এর উপরে। আপনি খুব বেশি খারাপ কেউ আলহামদুলিল্লাহ করেন আর কি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। থ্যাংক জি ইউ। ওয়ালাইকুম আসসালাম। হুম, ভাইয়া আসলে আমি জানতে চাচ্ছিলাম কি আমাদের যে সার্টিফিকেশন যেটা হবে ওই সার্টিফিকেশনের গ্রহণযোগ্যতা কতটুকু বাংলাদেশে ওটা তো সার্টিফিকেটের আমার। গ্রহণযোগ্যতা যথেষ্টই ভালো, বাংলাদেশে কোনো ফরেনসিক অ্যাকাউন্টিং সার্টিফিকেটই নেই। তো সুতরাং যতক্ষণ ধরেন ইনস্টিটিউট অফ ফরেনসিক অ্যাকাউন্টিং বলে আইসিএবি বা আইসিএমএবি বা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে নতুন কোনো সার্টিফিকেট না আসে, ততক্ষণ পর্যন্ত এগুলো গ্রহণযোগ্যতা থাকবে। যখনই ধরেন গভর্নমেন্ট থেকে আইসিএবি একটা ফরেনসিক অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন নিয়ে আসে, তখন এটার গ্রহণযোগ্যতা কমেছে বাংলাদেশে আর আচ্ছা কি, আচ্ছা। বাংলাদেশ পার্টে বলছি। কিন্তু এই মুহূর্তে এটার গ্রহণযোগ্যতা আছে, না থাকলে নিত না, নিচ্ছে দেখে বলছি। কারণ মানে ইন আমাদের ফিউচার এটা আমি মানে সার্টিফিকেশনটা ইউজ করে আমি আমার ক্যারিয়ারে ইয়া করতে পারি, রিজিউমিং কে আমার কতটুকু এফেক্ট করবে আমার। অবশ্যই এফেক্ট করবে। আপনি যদি ওই লাইনে কাজ করেন, ধরেন এই যে এক ভাই এতক্ষণ কথা বলছে, উনি ফরেনসিক ডিপার্টমেন্টে কাজ করে, একটা ব্যাংকে কাজ করেন, বাংলাদেশে 52টা ব্যাংকে ফরেনসিক ডিপার্টমেন্ট আছে, না বাংলাদেশে আমিও ব্যাংকার, তার জন্য জানতে চাচ্ছিলাম আর কি ওকে ওটা আমার রিজিউমিতে কতটুকু এফেক্ট করবে। অবশ্যই করবে, ভালোভাবে করবে। আপনি যদি এফেক্ট করাতে না পারে, এটা আপনার মানে হ্যাঁ দুর্বলতা সেটাই, বলবো। মনে আপনি করেন যে ওটার গ্রহণযোগ্যতা থাকবে কিনা সেটার জন্য যে আপনি কোথা গ্রহণযোগ্যতা থেকে আছে, করেছেন। গ্রহণযোগ্যতা না থাকলে আমরা মোটামুটি 500-র মতো লোক মানে আমাদের থেকে করে ফেলছে অলরেডি। গ্রহণযোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। যে এটা ইম্পর্টেন্ট আচ্ছা আর কি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছিলাম জি পরীক্ষাটা দেবার ভাই। দিব জি, কিভাবে? পরীক্ষাটা কোনটা? কিভাবে দিব? পরীক্ষা পরীক্ষা অনলাইনে আমাদের এক্সাম পোর্টাল আছে, লিংক পাঠিয়ে দেওয়া হবে, 3 দিনের জন্য অন থাকবে। আপনারা 3 দিনের মধ্যে যে কোনো একদিন বসে 1.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষাটা দিয়ে দিন। আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমি যে বই পাবো, ওই বইটা পড়লে বই থেকেই তো আমি পারবো বই নাকি? আর রেকর্ডিং এইটুক পড়লে আপনি পরীক্ষায় পাশ করে যাবেন। আর রেকর্ডিং রেকর্ডিং যদি আমি একটু কম গুরুত্ব দেই তাহলে আপনি কি? কম গুরুত্ব দিলেও, কারণ বইয়ে সব লেখা থাকে না, কথা বলার সময় অনেক কিছু বলা হয়,
ওই জন্য রেকর্ডিংটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার রেকর্ডিং না হলে তো রেকর্ডিং লাগতো না, বইটা দিয়ে দিতাম। কিছু পরীক্ষা আছে বই দিলে হয়। আমাদের একটা কোর্স আছে সিএফএস, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। এই কোর্সটাতে আমরা ক্লাসটা খুব একটা নেই না। ওইটাতে বই দেওয়া হয়, কারণ ওরা একটা কোর্স বই দেয়, ওরা একটা এক্সামের স্যাম্পল বই দেয়। ওরা বলছে তুমি বইটা পড়বে, কোশ্চেনটা সলভ করে পরীক্ষা দিবে, ওটা এমনিতে পাস করবেন। ওইটাতে ক্লাসটা মোটেই ইম্পর্টেন্ট না। কিন্তু কিছু কিছু কোর্সে আবার ক্লাস ইম্পর্টেন্ট, মানে এটার ক্ষেত্রে আমি বলবো ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, কারণ আপনার এখানে বইয়ের বাহিরেও আমরা প্রচুর এখানে রেকর্ড আছে। আপনার যেখানে রেকর্ডিং গুলো পাবেন, প্রচুর রেকর্ডিং পাবেন, আপনার বড় বড় কেস স্টাডি পাবেন রেকর্ডিং এ। ওই কেস স্টাডি গুলো ট্রান্সক্রিপ্টও পাবেন আপনি বইয়ে। কিন্তু বইয়ের রেকর্ড গুলো পড়লে হবে না, আপনার ভিডিওটা যখন শুনবেন, শোনার পর পড়লে আপনার লাভ হবে। যেটা বই পিডিএফ বই দেবে সেটা আনুমানিক কত পৃষ্ঠা? এটা আনুমানিক 60 পৃষ্ঠা। আচ্ছা, আপনাদের এই ডিগ্রিগুলো দেশের বাইরে কোনো গ্রহণযোগ্যতা আছে? কোর্সের টিউটর কি আপনি নিজেই? জি, কোর্সের টিউটর আমি পাই এটাতে। আচ্ছা, আপনার সরি, আমি আসলে একটু লেটে ঢুকেছি, একটু বাইরে ছিলাম, আপনার প্রোফাইলটা জানা হয়নি, আপনি কোথায় আমার আছেন? আহামরি কোনো প্রোফাইল না ভাইয়া, আমি হলাম এই একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্টের সাথে কাজ করি, আর আমি কিছু ইউনিভার্সিটির সাথে কাজ করি, এই হচ্ছে আমার প্রোফাইল এখন। আর আমাদের এই একাডেমি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট হচ্ছে পৃথিবীর 6টা দেশে 6টা বডি আছে। অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, আপনার ভিয়েতনামে আছে, ফিলিপাইনে আছে, ইন্দোনেশিয়াতে আছে, শ্রীলঙ্কায় আছে, আর বাংলাদেশে আছে। তা আমরা এই অ্যাকাউন্টিং প্রফেশন কোয়ালিফিকেশন এগুলো নিয়ে বিভিন্ন বডির সাথে কাজ করছি। আপনার এমনি একাডেমিক কোয়ালিফিকেশন? মানে আপনি আমার এই ফ্রড নিয়ে একাডেমিক কোয়ালিফিকেশন জানতে চান? না, ফ্রড এমনি হিসেবে এমনি না, আমার জানতে একাডেমিক চাচ্ছিলাম। কোয়ালিফিকেশন হচ্ছে আর আমি জ্যাকলস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এমবিএ করেছি 2006 সালে। আর আমি ডিবিএ করেছি আপনার ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে 2011 সালে। আর আমি এছাড়া বাই প্রফেশন আমি সিপিএ এবং বাই প্রফেশন আমি সিএম। কিন্তু আমি ওই লাইনে কাজ করি না, আমি এখন ফুল ফ্লেজ সাইকোলজিস্ট হিসেবে কাজ করছি গত 2018 সাল থেকে। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি ভাইয়া, আসসালাম। আমাদের তো বোধহয় এখানে 30টা না 35টা রেকর্ডেড ক্লাস আছে নাকি? না না, আপনার এখানে টোটাল রেকর্ডেড ক্লাস হলো 6 দিনে 6টা। এখন ওই অনলাইনে অনেক সময় একটানা দেখতে কষ্ট হয়, ওই জন্য আমরা এগুলোকে কেটে একটু ছোট 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 পয়েন্ট আকারে করে দিয়েছি দেখতে ইজির জন্য, কিন্তু আসলে ক্লাস 6টা। ওই যে এক ভাই জিজ্ঞেস আচ্ছা, করে কত একটা ক্লাস, কত একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা এইটুকুর মধ্যে। ওকে। না, এই কোর্সটা বেসিক্যালি আমি তো আগে থেকে একটু ইন্টারেস্টেড ছিলাম। কোর্সটা আসলে ইন্টারেস্টেড কোর্স, এগুলা জি জি, আমরা খুব অনেক সময় ইন্টারেস্টিং। অনেক চিন্তা করি কিন্তু ভ্যালু অ্যাড করে এগুলা জি জি, ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করে। অবশ্যই evaluate করে। আর এখানে আমাদের অনেকগুলো ভিডিও পাবেন আপনার সিএফই কোর্সের, মানে সার্টিফাইড ফ্রড এক্সামিনার, ওদের বেশ কিছু আপনার আমরা ভিডিও এখানে আপনাদেরকে দিব, এখান থেকেও পাবেন। অবশ্যই কিছু না কিছু জানবেনই, না জেনে জানার ওয়ে নেই আসলে। যখনই কিছু একটা রাইট। করছেন আপনি জানবেন ইনশাআল্লাহ। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা এইটুকুই রাখি, একটু আমার আরেকটা মিটিং আছে একটু কিছুক্ষণ পরেই। আপনাদের সাথে কথা বলে ভালো লাগবে। আর যারা ভর্তি হতে চান ইনশাল্লাহ ভর্তি হয়ে যান, তাহলে আমরা যত দ্রুত সম্ভব ক্লাসটা শুরু করে দিতে পারি আর কি। মানে আমাদের হয় কি যদি কোনো ব্যাচ পরীক্ষাতেও সুবিধা হয়, মক টেস্টের সুবিধা সব, কারণ ইন্ডিভিজুয়াল আসলে ধরেন একজনের মক টেস্ট নেওয়া যায় না। যখন ব্যাচ থাকে 10 জন বা 15 জন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, অন্যদেরকে একত্রে মক টেস্ট নিয়ে পরীক্ষা নিয়ে বের করে দেওয়া যায়, সুবিধা হয়, সবারই সুবিধা আর কি জিনিসটা। কোনো কোয়েরি থাকলে মেসেজ দিতে পারবো এখানে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বোধহয় এখনো গ্রুপ করে নাই, আপনারা যারা ইন্টারেস্টেড, উনি আমাদের যিনি দেখছেন উনি হচ্ছে মুস্তাসিম সাহেব, ওনাকে জানালে যারা যারা ইন্টারেস্টেড কোর্স করবেন আপনাদের নিয়ে একটা গ্রুপ করে ফেলবে। পেমেন্ট মানে একটা হচ্ছে ইন্টারেস্টেড, কিন্তু আমি আরেকটু জানতে চাই, আপনার গ্রুপে ঢুকে যান, কোশ্চেন আনসার করেন, আমি গ্রুপে থাকবো ইনশাল্লাহ, রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে ভাই, তাহলে আজকে এইটুকুই রাখি। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে।